নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। নিজের আদরের মেয়ের সুখের জন্য বাবা সব উজাড় করে দিয়েছিলেন, কিন্তু সেই মেয়েই যখন স্বামীর লোভে পড়ে বাবার পিঠে ছুরি মারল, তখন শুরু হলো এক করুণ উপাখ্যান। ৫০ লক্ষ টাকার ফ্ল্যাট বিক্রি আর অন্ধ বিশ্বাসের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, যার পরিণতি ছিল কল্পনাতীত। একজন শান্ত বাবার নেওয়া সেই সাইলেন্ট রিভেঞ্জ বা নীরব প্রতিশোধ কিভাবে বদলে দিল সবার ভাগ্য। সম্পর্কের টানাপড়ন আর চরম শিক্ষা নিয়ে তৈরি এই গল্পটি শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক বড় কিছু মিস করবেন। মানগাঁওয়ের সেই শান্ত এবং মনোরম সকালে পশ্চিম দিক থেকে আসা কোঙ্কানের শীতল হাওয়া এবং চিড়িবন্দি ওয়াদার প্রশস্ত আঙিনায় জমে থাকা এক প্রগল্ভ নিস্তব্ধতা। লাল টকটকে পাথরে তৈরি এবং সেগুন কাঠের মজবুত খুঁটিওয়ালা আবা সাহেবের সেই দোতলা ওয়াদা তার দৃঢ় ব্যক্তিত্বের সাক্ষ্য দিচ্ছিল। ওয়াদার প্রবেশদ্বারে খোদাই করা নকশা, আঙিনার মাঝখানে থাকা সুন্দর তুলসী বৃন্দাবন এবং আশেপাশে দুলতে থাকা আম, কাঁঠাল আর বকুল গাছ সবই যেন কোনো ছবির মতো নিখুঁত ছিল। ভোরের শিশিরে ভেজা পারিজাত ফুলের রাশি আঙিনায় ছড়িয়েছিল এবং সেই ফুলের মৃদু সুগন্ধ পুরো ওয়াদায় ছড়িয়ে পড়ছিল। এই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল শুধু দূরে কোথাও ডাকতে থাকা কোকিলের আওয়াজ এবং আবা সাহেবের হাতের খুরপির মাটিতে হওয়া খসখস। ৬২ বছর বয়স পার করা আবা সাহেব একজন অবসরপ্রাপ্ত কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল সৈনিকের মতো জীবন কাটাচ্ছিলেন। পিঠের শিরদাঁড়া এখনও টানটান, চেহারায় জীবনের রোদ বৃষ্টির ঝাপটা সহ্য করার ফলে আসা এক গম্ভীর বোধশক্তি। মাথার চুল ধবধবে সাদা, কিন্তু চোখে বাজ পাখির মতো তীক্ষ্ণ নজর। গায়ে সাধারণ সাদা পাঞ্জাবি আর পায়জামা পরা আবা সাহেব তখন তার প্রিয় বাগানে গোলাপ গাছের ডালপালা ছাঁটাই করছিলেন। মাটিতে কাজ না করলে তার দিন শুরু হতো না। জীবনে তিনি নিজের আদর্শের সাথে কখনোই আপোস করেননি এবং ঘাম ঝরানো উপার্জন ছাড়া অন্য কারোর একটা টাকাও কখনো স্পর্শ করেননি। আবা সাহেব যখন একটি গাছে জল দিচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ ওয়াদার বাইরের রাস্তায় একটি গাড়ির ব্রেকের কর্কশ শব্দ হল। ওয়াদার মজবুত লোহার গেট ক্যাঁচক্যাঁচ করে উঠল এবং কেউ একজন খুব তাড়াহুড়ো করে হাঁপাতে হাঁপাতে ভেতরে এলো। আবা সাহেব ফিরে তাকালেন এবং তার হাতের জলের ঝাড়ি সেখানেই থেমে গেল। সামনে তার একমাত্র আদরের মেয়ে সানিকা দাঁড়িয়েছিল এবং তার পিছনে তার স্বামী সমীর। সানিকাকে এই অবস্থায় দেখে আবা সাহেবের কলিজায় যেন কিছু একটা ভেঙে গেল। সবসময় হাসি খুশি সেজেগুজে থাকা তাদের মেয়ে আজ একটা প্রাণহীন পুতুলের মতো দেখাচ্ছিল। তার চোখের নিচে কালশিটে পড়ে গিয়েছিল, চুলগুলো এলোমেলো ছিল, গায়ের দামি পোশাক কুঁচকে গিয়েছিল এবং তার মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন সে কতদিন ঘুমায়নি। তার হাত ভয়ে থরথর করে কাঁপছিল। তার পিছনে দাঁড়িয়ে থাকা সমীর অবশ্য নিজের অস্বস্তি লুকানোর এক করুণ চেষ্টা করছিল। গায়ে ব্র্যান্ডেড শার্ট, কবজিতে দামি ধড়ি, কিন্তু মুখে ঘামের ধারা এবং চোখে এক ধরনের ধূর্ত অস্বস্তি। তার শ্বাস দ্রুত চলছিল। বন্ধুরা, সমীরের সেই ঘর্মাক্ত এবং ভীত মুখ দেখে আবা সাহেব এক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারলেন না। কিন্তু এরপর থেকে এই ওয়াদায় যা ঘটতে চলেছে তা আপনাদের পায়ের নিচের মাটি সরিয়ে দেবে। এক বাবার পিঠে নিজেরই মেয়ে কিভাবে খঞ্জর বসালো এবং তারপর এক বৃদ্ধ বাবা সেই শয়তানের থেকে কিভাবে ভয়ঙ্কর সাইলেন্ট রিভেঞ্জ নিলেন, এই সবটাই আপনারা এই গল্পে দেখতে পাবেন। কিন্তু গল্পে এগিয়ে যাওয়ার আগে যদি আপনাদের এই ধরনের হৃদয়স্পর্শী এবং শিক্ষা দেওয়ার মতো পারিবারিক গল্প ভালো লাগে, তবে এই ভিডিওটি এক্ষুনি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে দিন। আর হ্যাঁ, আমাদের এই মারাঠি গল্পটি আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন, আপনার গ্রাম বা শহরের নাম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আমিও বুঝতে পারি যে আমাদের এই গল্পের যাত্রা কত দূর পৌঁছেছে। চলুন তবে ফেরা যাক আমাদের গল্পের দিকে। দেখি আবা সাহেবের ওয়াদায় আগে কি ঘটল। শানু, শানিকা মা, কি হয়েছে? খুরপি সেখানেই মাটিতে ফেলে আবা সাহেব দ্রুত এগিয়ে এলেন। মাটি মাখা হাত নিয়েই তিনি মেয়েকে কাছে টেনে নিলেন। বাবাকে দেখা মাত্রই শানিকার বাঁধ ভেঙে গেল। আবা, আবা, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তার চোখগুলো যেন শুকিয়ে যাওয়া নদীর মতো হয়ে গিয়েছিল, যাতে এখন শুধু দুঃখের বন্যা এসেছিল। শান্ত হও মা, কি হয়েছে বলো আমাকে? কেউ কিছু বলেছে তোমায়? আবা সাহেব উদ্বেগের সাথে জিজ্ঞাসা করলেন।
তার নজর এবার সমীরের দিকে ঘুরল। সেই নজর ছিল যেন এক্স-রের মতো, যা সামনের মানুষের মনের মিথ্যে নিখুঁতভাবে ধরে ফেলত। সমীর মুখে মেকি আত্মবিশ্বাস এনে গলা পরিষ্কার করল এবং এগিয়ে এলো। আবা সাহেব, রিল্যাক্স, তেমন কিছু না, ছোট একটা প্রবলেম হয়েছে। আমরা আপনাকে সব বলছি। আগে একটু ভেতরে বসি, আমরা খুব ক্লান্ত হয়ে এসেছি। সমীরের কথার মধ্যে সবসময় এক ধরনের পিচ্ছিল ভাব থাকত, যা আবা সাহেবের প্রথম থেকেই খটকা লাগত। কিন্তু মেয়ের ভালোবাসার খাতিরে তিনি সবসময় চুপ থাকতেন। আবা সাহেব সানিকাকে আগলে ধরে ওয়াদার বড় বারান্দায় নিয়ে এলেন। সেগুন কাঠের বড় দোলনায় তাকে বসালেন এবং নিজে ভেতরে গিয়ে এক ঘুঁটি জল নিয়ে এলেন। সানিকা কাঁপা কাঁপা হাতে এক ঢোক জল খেল। ওয়াদার সেই বড় বারান্দায় এখন এক মরণাতীত নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। শুধু দোলনার ক্যাঁচ ক্যাঁচ শব্দ আসছিল। এখন বলো কি হয়েছে? আবা সাহেব দোলনার সামনের কাঠের চেয়ারে বসে নিজের লক্ষ্য সরাসরি সমীরের দিকে ঘুরিয়ে দিলেন। তার কণ্ঠস্বর এখন আর বাবার মতো ছিল না, বরং একজন তদন্তকারী অফিসারের মতো গম্ভীর এবং কঠোর হয়ে উঠেছিল। সমীর আবারও নিজের মুখে সেই কর্পোরেট স্মাইল আনার চেষ্টা করল। দেখুন আবা সাহেব, বিজনেস মানেই তাতে চড়াই উতরাই থাকবেই। রিস্ক না নিলে কেউ বড় হতে পারে না। আপনি তো জানেনই, আমি সবসময় একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি। আসল কথা বলো সমীর, ভূমিকা আমার দরকার নেই। আবা সাহেব তাকে মাঝপথে থামিয়ে দিয়ে কড়া শব্দের ধমক দিলেন। সমীর একটু ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। আবা সাহেব, আমি একটা স্মার্ট এগ্রিটেক স্টার্টআপে ইনভেস্ট করেছিলাম। এটা একটা ফিউচারিস্টিক বিজনেস ছিল। কৃষকদের ড্রোন প্রদান, এআই ভিত্তিক ফসল পরিকল্পনা, এইসব আমরা করার কথা ছিল। আমাদের বিজনেস প্ল্যান একদম সলিড ছিল, কিন্তু কিন্তু মার্কেট হঠাৎ ক্র্যাশ করল। আমাদের যে এঞ্জেল ইনভেস্টররা ছিল, তারা শেষ মুহূর্তে পিছিয়ে গেল এবং ফান্ডিং বন্ধ করে দিল। আমাদের পার্টনার সব ক্যাশ ফ্লো নিয়ে চম্পট দিল, তাই একটু লোকসান হয়েছে। সেই ইংরেজি শব্দের ব্যবহার করে সত্য লুকানোর চেষ্টা করছিল। একটু লোকসান মানে ঠিক কত? আবা সাহেব চোখ শুরু করে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বরের ধার এখন আরও তীক্ষ্ণ হয়েছিল। সমীর কিছু বলার আগেই সানিকা ডুকরে উঠল, আবা, আমরা বাড়িটা বিক্রি করে দিয়েছি, নাবি মুম্বাইয়ের আমাদের ফ্ল্যাটটা। এই বাক্যটি শোনা মাত্রই আবা সাহেবের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হল। কি, সেই ফ্ল্যাটটা? ৫০ লাখ টাকার ফ্ল্যাট বিক্রি করে দিলে তোমরা? আবা সাহেব রাগে ঝট করে উঠে দাঁড়ালেন। সেই ফ্ল্যাটটা মানে শুধু ইটের দেওয়াল ছিল না, সেই ফ্ল্যাট কেনার জন্য আবা সাহেব নিজের অবসরের সারা জীবনের উপার্জনের ১৫ লাখ টাকা সানিকাকে সাহায্য হিসেবে দিয়েছিলেন। হ্যাঁ আবা সাহেব, সমীর এবার একটু আক্রমণাত্মক হয়ে বলল। সেই ফ্ল্যাটটা মানে ডেড ইনভেস্টমেন্ট ছিল, সেখান থেকে কোনো রিটার্ন আসছিল না। আমি সেই ফ্ল্যাটটা ৫০ লাখে বিক্রি করেছি এবং সেই টাকা আমার স্টার্টআপে লাগিয়েছি। ওটা একটা ক্যালকুলেটেড রিস্ক ছিল। আজ না হয় কাল সেই বিজনেস কোটির কারবার হতো, কিন্তু আমার কপার খারাপ ছিল, সব টাকা ডুবে গেল, জিরো হয়ে গেছে সব। সমীর এগুলো এমনভাবে বলছিল যেন ৫০ লাখ টাকা মানে ৫০ টাকা। তার মুখে অনুশোচনার চেয়ে নিজের পক্ষকে সঠিক প্রমাণের অহংকার বেশি দেখা যাচ্ছিল। আব্বা সাহেব অবিশ্বাসের সাথে তার দিকে তাকিয়ে রইলেন। যে মানুষটির নিজের কষ্টের কোনো মূল্য নেই, সে অন্যের ঘাম ঝরানো টাকা এভাবেই ওড়াতে পারে, এটা তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। তার মানে এখন তোমাদের কাছে থাকার বাড়ি নেই, ব্যাংকে টাকা নেই, এবং তুমি সেই সব টাকা বাতাসের এক ব্যবসায় উড়িয়ে দিয়ে এসেছ? আব্বা সাহেব প্রতিটি শব্দ চিবিয়ে কিন্তু অত্যন্ত ঠান্ডা ও তীক্ষ্ণ স্বরে উচ্চারণ করলেন। হ্যাঁ, কিন্তু এটা সাময়িক আব্বা সাহেব। সমীর তড়িঘড়ি সামনে এসে বলল, আমি হার মানব না, আমি আবার বাউন্স ব্যাক করব। আমার শুধু একটু সময় চাই, এবং সেই জন্যেই আমরা এখানে এসেছি। কিসের জন্য? আব্বা সাহেবের একটি শব্দ বুলেটের মতো ছুটল। আমাদের বর্তমানে থাকার জায়গা নেই, নবী মুম্বাইয়ে ভাড়া বাড়ি নেওয়া এখন সম্ভব না, তাই আমরা কয়েক মাস এই ওয়াদাতেই থাকব। সানিকারও ভালো লাগবে, আর আর আমাকে আমার দ্বিতীয় একটা নতুন বিজনেস সেট করতে একটু ফিনান্সিয়াল হেল্প দরকার ছিল। ২৫ লাখ টাকা যদি আপনি দেন, তবে আমি ১ বছরে দ্বিগুণ করে দেব আপনাকে। আপনার কাছে তো গ্রামে প্রচুর চাষের জমি পড়ে আছে, তার থেকে একটা টুকরো। সমীরের পরের বাক্য পূর্ণ হবার আগেই আব্বা সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিলেন। ওয়াদার বারান্দার নিস্তব্ধতা এখন এক ভয়ঙ্কর ঝড়ের আগের স্তব্ধতায় বদলে গিয়েছিল। আব্বা সাহেবের গলার রগগুলো ফুলে উঠেছিল, তার শ্বাস ভারী হয়ে গিয়েছিল, কিন্তু তিনি নিজের রাগের ওপর প্রচণ্ড নিয়ন্ত্রণ রেখেছিলেন।
তিনি সমীরের একদম কাছে গেলেন, তার নজর সরাসরি সমীরের চোখের সাথে মিলল। আব্বা সাহেবের কণ্ঠস্বর এখন এতটাই গম্ভীর এবং স্থির ছিল যে তার গাম্ভীর্য যে কাউকে ভয় পাইয়ে দেবে। আমার ওয়াদার দরজা তোমাদের জন্য খোলা নেই। এটা শুনে দোলানায় বসে থাকা সানিকা ঝটকা দিয়ে উঠে দাঁড়াল। কি বলছেন আবা আপনি? তার গলায় ধাক্কা আর অবিশ্বাস ছিল। হ্যাঁ সানিকা, আবা সাহেব তার দিকে না তাকিয়েই বললেন। তার নজর তখনও সমীরের উপরই স্থির ছিল। আমি যা বলছি তা একদম স্পষ্ট বলেছি। এই ওয়ার্ডা, এখানকার মাটি আমি আমার রক্তের জল করে কামিয়েছি। আমার অবসরের টাকা আমি আগেই তোমাদের ফ্ল্যাটের জন্য দিয়ে খালাস হয়েছি, যা তোমরা মাটিতে মিশিয়ে দিলে। এখন তোমার এই স্বামীর বাতাসের গল্পে তার দায়িত্বহীনতায় এবং তার মেকি কর্পোরেট স্বপ্নে সার দেওয়ার মতো আমার কাছে একটা কানাকুড়িও নেই। আর রইল প্রশ্ন এখানে থাকার, তো আমার ঘরে ওড়ানোর স্বভাব থাকা আর বোকামিকে ক্যালকুলেটেড রিস্ক বলা লোকেদের জন্য জায়গা নেই। আবা, আমি আপনার নিজের মেয়ে, আমরা রাস্তায় চলে এসেছি, আর আপনি আমাদের ঘর থেকে বের করে দিচ্ছেন। সানিকা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল। আবা সাহেব আস্তে করে তার দিকে ফিরলেন। তার চোখে বাবা হিসেবে একটা বেদনা অবশ্যই ছিল, কিন্তু তার চেয়েও বড় কঠোরতা ছিল। রাস্তায় তোমরা নিজেদের কর্মের ফলে এসেছ সানিকা। যখন তোমরা সেই ৫০ লাখের ফ্ল্যাট বিক্রি করলে, যা কেনার সময় আমি নিজের টাকা লাগিয়েছিলাম, তখন একবারও কি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছিলে? না, কারণ তোমাদের মনে হয়েছিল এই বুড়ো পুরনো ধ্যান ধারণার মানুষ, সে তোমাদের স্মার্ট দুনিয়া কি বুঝবে। কিন্তু এখন যখন তোমাদের সেই স্মার্ট সিদ্ধান্তগুলো হিতে বিপরীত হয়েছে, তখন তোমাদের এই বুড়োর কথা মনে পড়ল? না সানিকা, আমি তোমাদের ঘরে নেব না। ওই শব্দ শোনার সাথে সাথেই সমীরের মুখে যে ভদ্র ও শিক্ষিত হওয়ার মেকি মুখোশ ছিল তা ১ সেকেন্ডে খসে পড়ল। তার চোখে লুকিয়ে থাকা সেই ধূর্ততা আর স্বার্থপরতা এখন প্রকাশ্যে চলে এলো। তার শ্বাস দ্রুত হতে লাগল, কপালের রগগুলো টানটান হয়ে গেল। যে লোকটিকে সে আজ পর্যন্ত একজন অশিক্ষিত বুড়ো মনে করত, সেই লোকটি তার চোখে চোখ রেখে তাকে এভাবে সবার সামনে অপমান করবে, এটা তার অহংকারে সহ্য হচ্ছিল না। পরিবেশের সেই অসহ্য নিস্তব্ধতা সমীরের এক বিভৎস শুকনো হাসিতে ভেঙে গেল। সমীর অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করে এক বিদ্রূপের হাসি হেসে পকেটে হাত রাখল। তার সেই নজর এখন বদলে গিয়েছিল। একটু আগে যে জীব আবা সাহেব করছিল, তা এখন বিষ উগলে দেওয়ার জন্য ছটপট করতে লাগল। আপনি আমাদের ঘরে নেবেন না? কি মনে করেন কি আপনি নিজেকে? সমীরের গলা এখন হঠাৎ চড়ে গেল। তার গলার সেই পিচ্ছিল কর্পোরেট ভাষা এখন গলি ঘুপচির গুন্ডার পর্যায়ে নেমে এলো। সে আবা সাহেবের দিকে এক পা এগিয়ে এলো। সানিকা ভয় পেয়ে পিছিয়ে গেল। সমীর, কি বলছো তুমি? উনি আমার বাবা। চুপ করো সানিকা। সমীর তার ওপর স্রেফ চিৎকার করে উঠল। তার সেই চিৎকার শুনে সানিকা জায়গায় জমে গেল। তার চোখ দিয়ে হু হু করে জল পড়তে লাগল। সে আজ পর্যন্ত সমীরের এই রূপ কখনো দেখেনি। সমীর আবার আবা সাহেবের দিকে ফিরল। তার নজর যেন এক বিষাক্ত সাপের মতো হয়ে গিয়েছিল। বাবা? কিসের বাবা? ১ নম্বরের সংকীর্ণ মনের, অশিক্ষিত আর ইগোতে ভরা বুড়ো একটা। আবা সাহেব, আপনার কি মনে হয় আমি আপনার এই পুরনো ভেঙে পড়া ওয়ারাতে থাকতে এসেছি বলে আপনার পায়ে পড়ব? আপনার কাছে ভিক্ষা চাইব? একদম না। আবা সাহেব নিজের জায়গা থেকে ১ ইঞ্চিও নড়লেন না। তিনি এক অভেদ্য দুর্গের মতো সেখানেই দাঁড়িয়েছিলেন। তার মুখে কোনো ভয় ছিল না, কিন্তু তার চোখে এখন এক ভয়ঙ্কর জেদ জমা হতে শুরু করেছিল। তিনি শান্তভাবে সমীরের বকবক শুনছিলেন। তিনি দেখতে চাচ্ছিলেন এই মানুষটি কত নিচু পর্যায়ে নামতে পারে। কি কামিয়েছেন আপনি সারা জীবনে? সমীর ওয়াড়ার দিকে অত্যন্ত তুচ্ছভাবে হাত দেখিয়ে জিজ্ঞেস করল। এই মাটির স্তূপ আর এই ২-৪টে গাছ? আপনি মানগাঁওয়ের মতো এই অজপাড়াগায়ে পচে মরলেন সারা জীবন। মাটিতে হাত লাগিয়ে আর ঘাম ঝরিয়ে আপনি কি পেলেন? শুধু এই ভিখারি মার্কা অহংকার। বড় স্বপ্নের দাম আপনার মতো সংকীর্ণ আর পুরনো চিন্তার মানুষের কাছে কখনোই স্পষ্ট হবে না। আপনার মনে হয় দুনিয়া শুধু এই ওয়াড়ার ৪ দেওয়ালেই সীমাবদ্ধ, কিন্তু বাইরের দুনিয়া কত বড়, সেখানে কত ক্যালকুলেটেড রিস্ক নিতে হয়, তা আপনার এই গোবর ভরা মাথায় কখনোই ঢুকবে না। সমীরের প্রতিটি শব্দ আব্বা সাহেবের বুকে বিঁধছিল, কিন্তু তিনি নির্বিকারভাবে দাঁড়িয়েছিলেন। তার এই শান্ত থাকা সমীরকে আরও বেশি খেপিয়ে দিচ্ছিল। সে ভেবেছিল বুড়ো চড়াও হবে, গায়ে হাত তুলবে, কিন্তু আব্বা সাহেবের সেই চোখের পলক না পড়া নিস্তব্ধতা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল।
রাগের মাথায় সমীর নিজের কাঁধের সেই দামি লেদারের ব্যাগ জোরে মাটিতে আছাড় মারল। তার থেকে কিছু ফাইল আর কাগজপত্র বেরিয়ে পড়ল। এই দেখুন, এগুলো ছিল আমার প্রজেক্ট রিপোর্ট, কোটি টাকার লেনদেন ছিল এতে। এমন চিৎকার করতে করতে সে সেই সব কাগজপত্র আব্বা সাহেবের গায়ে ছুঁড়ে মারল। কিছু কাগজ আব্বা সাহেবের বুকে লেগে নিচে পড়ে গেল, কিছু বাতাসে উড়ে আঙিনার পবিত্র তুলসী মঞ্চের কাছে গিয়ে পড়ল, আবার কিছু কাগজ পারিজাত ফুলের রাশি ঢেকে দিল। যেন এক পবিত্র এবং শান্ত স্থানে এক বিকৃতি নিজের আবর্জনা ছুঁড়ে ফেলল। আপনার এই পচা আর ভিখারি মানসিকতার কারণেই সানিকা আজ পর্যন্ত পিছিয়ে আছে। সমীর সানিকার দিকে আঙুল দেখিয়ে আব্বা সাহেবের ওপর চিৎকার করছিল। আপনি ওকে কি দিয়েছেন? শুধু শৃঙ্খলার শিক্ষা আর খোঁটা। আমি ওকে আসল দুনিয়ার সাথে চিনেছি, ওকে রানীর মতো রেখেছি। আর যখন আজ আমার একটা ছোট সাহায্যের দরকার পড়ল, তখন আপনি পিঠে খঞ্জর বসালেন। আপনার মতো লোক শুধু টাকা ভালোবাসে, মানুষকে না। সমীর, প্লিজ থামো, এমন কথা বলো না। আবা, আপনি অন্তত কিছু একটা বলুন। সানিকা দুই হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদছিল। তার অবস্থা দুই পাথরের মাঝে চাপা পড়া পাখির মতো হয়ে গিয়েছিল। একদিকে জন্মদাতা বাবা আর অন্যদিকে নিজের বেছে নেওয়ার স্বামী, কিন্তু তার সমীরকে থামানোর বা বাবার পক্ষ নেওয়ার হিম্মতগুলো ছিল না। সমীর রাগে সানিকার কবজি শক্ত করে ধরল। তার সেই ধরা এতটাই শক্ত ছিল যে সানিকার মুখ থেকে একটা হালকা আর্তনাদ বেরিয়ে এলো। চল সানিকা। সমীর তাকে হিঁচড়ে হিঁচড়ে টেনে নিয়ে যেতে লাগল। এই ভিখারি আর অশিক্ষিত লোকেদের দোরগোড়ায় দাঁড়ানোর যোগ্যতা আমাদের না। আমরা এখানে ভিক্ষা নিতে আসিনি। এই বুড়ো কাল যদি রাস্তায়ও চলে আসে, তাও আমি একে 1 টাকা দেব না। চল এখান থেকে। সানিকা হেঁচড়াতে হেঁচড়াতে তার পিছনে যাচ্ছিল। সে পিছন ফিরে তাকাল। তার অশ্রুচিক্ত চোখগুলো আবা সাহেবের কাছে ভিক্ষা চাইছিল, যেন তিনি তাকে থামান। কিন্তু আবা সাহেব একটি শব্দ উচ্চারণ করলেন না। তিনি শুধু নিজের মেয়েকে সেই অকৃতজ্ঞ মানুষটির সাথে চলে যেতে দেখতে লাগলেন। সমীর ওয়াদার লোহার গেট জোরে আছাড় মেরে বন্ধ করল। সেই শব্দ, সেই শান্ত ওয়াদায় যেন এক বোমা বিস্ফোরণের মতো প্রতিধ্বনিত হল। গাড়ির দরজা জোরে লাগানোর আওয়াজ এলো। গাড়ি স্টার্ট হল এবং কিছু সেকেন্ডের মধ্যেই গাড়ির শব্দ রাস্তা থেকে মিলিয়ে গেল। এখন সেখানে শুধু আবা সাহেব আর সেই শান্ত ওয়াদা পড়ে রইল। বাতাসের ঝাপটায় সেই ফেলে দেওয়া কাগজগুলো আঙিনায় এখানে সেখানে উড়ছিল। আবা সাহেব তখনও সেখানেই দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন তার শরীরে সেই কাঠিন্য কিছুটা কমে গিয়েছিল। পিঠের শিরদাঁড়া সামান্য ঝুঁকে গিয়েছিল। তার মজবুত হাত এখন সামান্য কাঁপছিল। কেউ একজন নিজের ঘরে ঢুকে নিজের আজীবনের আদর্শের ওপর, সংস্কারের ওপর এমন নোংরা কাদা ছড়বে, এই অপমান হজম করা সহজ ছিল না। সামিরের সেই শব্দগুলো তার কানে বারবার বাজছিল। ভিখারি অহংকার, অশিক্ষিত বুড়ো, পচে যাওয়া ওয়াদা। কিন্তু আব্বা সাহেব দমে যাওয়ার লোক ছিলেন না। তিনি ভারতীয় সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত একজন লড়াকু মেজাজের মানুষ ছিলেন। তিনি সীমান্তে শত্রুর গুলি বুকে পেতে নিয়েছিলেন। তবে এই সামান্য এক ধড়িবাজ লোকের শাব্দিক আঘাত তিনি কেন সহ্য করবেন? তিনি এক দীর্ঘ শ্বাস নিলেন, চোখ বন্ধ করলেন এবং নিজের মনের ভেতরে জেগে ওঠা সেই ঝড়কে শান্ত করলেন। যখন তিনি চোখ খুললেন, তখন তার চোখের সেই বাবার বেদনা পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। সেখানে এখন ছিল শুধু এক যোদ্ধার ঠান্ডা আর তীক্ষ্ণ নজর। তিনি একটা কথা পক্ক বুঝতে পেরেছিলেন যে 50 লাখের ফ্ল্যাট বিক্রি করা আর এই অ্যাগ্রিটেক বিজনেস, এতে অবশ্যই কোনো গোলমাল আছে। সামির যতটা মিথ্যাবাদী আর লোক দেখানো দেখাচ্ছিল, সে তার চেয়েও কতগুণ বেশি চতুর আর বিপজ্জনক, এই কথা তিনি বুঝতে পেরেছিলেন। আবা সাহেব ধীরে ধীরে নিচে ঝুঁকলেন। তিনি পায়ের কাছে পড়ে থাকা একটা কাগজ তুলে নিলেন। ওটা একটা প্রজেক্ট রিপোর্টের কাগজ ছিল, যাতে কিছু অর্থহীন হিসাব আর মিথ্যা গ্রাফ ছাপা ছিল। আবা সাহেব সেই কাগজটি নিজের মুঠোর মধ্যে শক্ত করে দুমড়ে ফেললেন। তার মুখের সেই শান্ত ভাব এখন এক ভয়ঙ্কর সাইলেন্ট রিভেঞ্জের ইঙ্গিত দিচ্ছিল। তিনি ঝট করে ঘুরলেন এবং ওয়াদার ভেতরে নিজের পুরনো ল্যাপটপ টেবিলের কাছে গেলেন। তিনি নিজের মোবাইল তুলে নিলেন এবং কন্ট্যাক্ট লিস্টে একটা নম্বর খুঁজতে লাগলেন। এই নম্বর তিনি গত অনেক বছরে ডায়াল করেননি, কিন্তু এখন এর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। পুনের তার সবচেয়ে পুরনো বন্ধু এবং একজন বিখ্যাত ধূর্ত উকিল অ্যাডভোকেট প্রতাপ রাণে। ফোনের রিং বাজতে লাগল। 2-3টি রিং হওয়ার পর ওপার থেকে এক গম্ভীর কিন্তু পরিচিত আওয়াজ এলো। হ্যালো আবা, কী রে বেটা, আজ কত বছর পর রাণের কথা মনে পড়ল? আবা সাহেবের কণ্ঠস্বর এখন পুরোপুরি স্থির আর কঠোর ছিল। রাণে,
আমার তোকে দরকার এখনই। ওপারের রানের কণ্ঠস্বর 1 সেকেন্ডে বদলে গেল। সে আবা সাহেবের সুর শুনেই বুঝে গিয়েছিল কিছু একটা হয়েছে। কি হয়েছে আবা, সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই রানে। আবা সাহেব জানালা দিয়ে বাইরের সেই খালি গেটের দিকে তাকিয়ে বললেন, আমাকে একটা লোকের পুরো কুণ্ডলী বের করতে হবে, তার নারী নক্ষত্র খুঁড়ে বের করতে হবে, আমার মেয়ের জামাইয়ের। সে পুনে আর নবী মুম্বাইয়ে কি গুলতানি করছে, তার সেই স্টার্টআপ নামের কি ব্যবসা, সব আমার প্রতিটা কাগজ, প্রতিটা প্রমাণ চাই। আর এই কাজ শুধু তুইই করতে পারবি। তুই চিন্তা করিস না আবা। অ্যাডভোকেট রানের কণ্ঠস্বর এখন একজন প্রফেশনাল উকিলের মতো হয়ে গিয়েছিল। তুই শুধু কাল সকালে আমার পুনের অফিসে এসে বস, আমি আমার লোকেদের কাজে লাগিয়ে দিচ্ছি। সন্ধে হওয়ার আগে সেই সমীরের জন্ম থেকে আজ পর্যন্ত সব কালো কীর্তি তোর ফাইলের মধ্যে থাকবে। আসছি আমি। এটুকু বলেই আবা সাহেব ফোন কেটে দিলেন। তিনি আবারও সেই দুমড়ানো কাগজের দিকে তাকালেন এবং সেটা সোজা আবর্জনার বালতিতে ছুঁড়ে ফেলে দিলেন। তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস সমীর, আবা সাহেব বিড়বিড় করে বললেন। তুই আমার অপমান করিসনি, তুই নিজের বিনাশকে আমন্ত্রণ জানিয়েছিস। মানগাঁওয়ের সেই শান্ত ওয়াড়ায় এখন এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এক নীতিবান বাবার নিজের জালিয়াতি জামাইয়ের বিরুদ্ধে ঘোষণা করা এই যুদ্ধ এখন কতদূর যাবে তা সময়ই বলবে। কিন্তু একটা কথা নিশ্চিত ছিল, আবা সাহেবের এই সাইলেন্ট রিভেঞ্জ সমীরের জীবন ছাড়খাড় না করে থামবে না। পুনের শিবাজীনগরের সেই ভিড় এলাকা। সকাল 11টা বেজে গিয়েছিল, কিন্তু আবা সাহেবের মনে কাল থেকেই এক ভয়ঙ্কর তোলপাড় চলছিল। কাল রাতে চোখের পাতা এক করতে পারেননি। মানগাঁও থেকে এসটি বাস ধরে তিনি সোজা পুনে চলে এসেছিলেন। শিবাজীনগরের এক পুরনো বহুতল ভবনের 2য় তলায় অ্যাডভোকেট প্রতাপ রানের অফিস ছিল। অফিসে পা রাখতেই আইনের মোটা মোটা বই আর পুরনো কাঠের আসবাবপত্রের একটা বিশেষ গন্ধ পাওয়া যাচ্ছিল। দেওয়ালে লাগানো ন্যায় দেবতার মূর্তি আর এক কোণে রাখা উকিলের কালো কোট ওখানকার গাম্ভীর্যের সাক্ষ্য দিচ্ছিল। আবা সাহেব যখন কেবিনে ঢুকলেন তখন প্রতাপ রানে তার বড় রিভলভিং চেয়ারে অত্যন্ত গম্ভীর মুখে বসেছিলেন। তার চোখের মোটা কাঁচের চশমা আর কপালে ভাঁজ স্পষ্ট বলছিল যে পরিস্থিতি অত্যন্ত হাতের বাইরে। সবসময় হেসে জড়িয়ে ধরে স্বাগত জানানো রানে আজ নিজের জায়গা থেকে উঠলেনও না। তিনি শুধু চেয়ারের দিকে হাত ইশারা করে আবা সাহেবকে বসতে বললেন। আয় আবা, বস। রানের কণ্ঠস্বর অত্যন্ত শুকনো আর ভারী ছিল। আবা সাহেব চেয়ারে বসলেন। তার মুখের সেই দৃঢ়তা এখন একটু অস্থিরতায় বদলে গিয়েছিল। কি হয়েছে রানে, তুই এত গম্ভীর কেন? কিছু পাওয়া গেল কি সেই সমীর সম্পর্কে? রানে এক দীর্ঘশ্বাস নিলেন। তার টেবিলের ওপর এক খয়েরি রঙের মোটা ফাইল রাখা ছিল। তিনি সেই ফাইলটা আবা সাহেবের সামনে এগিয়ে দিলেন। সেই ফাইলটা যেন ছিল সাপের ঝুড়ি। সেখান থেকে এখন এক এক করে ভয়ঙ্কর সত্য বের হতে চলেছিল। অ্যাবা, তুই সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিস, সারা জীবন দেশের জন্য লড়েছিস, সামনে থেকে আসা শত্রুর সাথে লড়ার অভ্যেস তোর আছে। কিন্তু তোর ঘরে তোর সৈনিকের জীবনে যে মানুষটা ঢুকেছে না, সে সামনে থেকে আঘাত করা কোনো সৈনিক না, সে অত্যন্ত বিষাক্ত আর কপট একটা সাপ। রানের শব্দগুলো হাতুড়ির মতো আবা সাহেবের কানে লাগছিল। পরিষ্কার বলো রানে, আমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ না। আবা সাহেব টান টান হয়ে বসে বললেন। রানে ফাইল খুললেন। তার থেকে প্রথম কাগজটা বের করে তিনি বললেন, তোর সেই জামাই সমীর, সে কাল তোকে যে স্মার্ট এগ্রি স্টার্টআপ সম্পর্কে বলছিল না, সেই কোম্পানির কোনো অস্তিত্বই নেই, না সেটা রেজিস্টার্ড, না তার কোনো এঞ্জেল ইনভেস্টর আছে। সানিকা নামে থাকা সেই নবী মুম্বাইয়ের 50 লাখের ফ্ল্যাট সে সত্যিই বিক্রি করেছে, কিন্তু সেই 50 লাখ টাকা কোনো ব্যবসায় যায়নি। সেই টাকা হাওয়ালার মাধ্যমে মরিশাসের এক ভুয়ো শেল কোম্পানির অ্যাকাউন্টে পাচার করা হয়েছে। আর এই অ্যাকাউন্টের গুপ্ত মালিক অন্য কেউ না, খোদ তোর জামাই। আবা সাহেবের মাথায় যেন ঝিঝি পোকা ডাকতে লাগল। 50 লাখ টাকা এক মুহূর্তে উধাও। সানিকার ভবিষ্যতের পুঁজি এই লোকটা এক নিমেষে নিজের পকেটে ভরে নিয়েছিল। কিন্তু ধাক্কা এখানেই শেষ হওয়ার ছিল না। রানে ফাইলের পরের খাপ থেকে কিছু রঙিন ছবি বের করলেন এবং টেবিলে এক লাইনে সাজালেন। এই দেখ, এই প্রথম ছবি। রানে একটা ছবির উপর আঙুল রাখলেন। এতে সে এক ৪৫ বছরের ধনী বিধবা মহিলার সাথে দাঁড়িয়ে আছে। এই দ্বিতীয় ছবি, এতে সে গোয়ার এক রিসোর্টে এক বড় ইঞ্জিনিয়ারের মেয়ের সাথে আছে।
আর এই তৃতীয় ছবি, এতে সে এক সরকারি অবসরপ্রাপ্ত অফিসারের মেয়ের সাথে বিয়ে করতে দেখা যাচ্ছে। আবা সাহেব অবিশ্বাসের সাথে সেই ছবিগুলোর দিকে তাকিয়েছিলেন। প্রতিটা ছবিতে সমীরের পোশাক, তার হেয়ারস্টাইল আর হাসি একই রকম ছিল, কিন্তু তার পাশে থাকা মহিলারা আলাদা আলাদা ছিলেন। এ কি রানে? এই ছবিগুলো? আবা সাহেবের কণ্ঠস্বর প্রথমবারের মতো কেঁপে উঠল। এ তোর জামাই সমীর না আবা? রানের কণ্ঠস্বর আদালতের চূড়ান্ত যুক্তির মতো ধারালো হয়ে উঠল। ওর আসল নাম সুশান্ত মধুকর মোরে। ও একজন দাগি আর ইকোনমিক অফেন্ডার। একা আর ধনী বাবা খোঁজা, তার মেয়েকে মিথ্যে ভালোবাসার জালে জড়ানো, মিষ্টি মিষ্টি কথা বলে আধুনিক চিন্তার মুখোশ পরা, আর একবার বিয়ে হয়ে গেলেই তাদের সম্পত্তির উপর হাত সাফাই করে চম্পট দেওয়া, এটাই ওর কাজের কায়দা। এর আগেও 3টে পরিবারকে রাস্তায় বসিয়েছে। ওর নামে পুলিশের 2টো গোপন অভিযোগও আছে, কিন্তু ও আইনের ফাঁকফোকর গলিয়ে প্রতিবার বেঁচে গেছে। এই সত্য শোনা মাত্রই আবা সাহেবের পায়ের নিচের মাটি সরে গেল। তার আদরের মেয়ে সানিকা, তার সুখের জন্যে তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন। সে এক ভয়ঙ্কর রাক্ষসের ঘরে কাঁদছিল। সে নিজের হাতে নিজের গলায় ফাঁস লাগিয়ে নিয়েছিল। বাবার চোখের সামনে অন্ধকার নেমে এলো। বুকে এক নামহীন যন্ত্রণা উঠল। আমরা কত বড় বোকা হলাম যে একজন অপরাধীকে নিজের জামাই মেনে বসে রইলাম। সানিকা, আমার সানু। আবা সাহেবের মুখ থেকে অজান্তেই এক করুণ ডাক বেরিয়ে এলো। তার চোখের কোণ ভিজে উঠল। থাম আবা, নিজেকে সামলা, এখনও সবচেয়ে বড় ধাক্কা বাকি আছে। রানের এই কথায় আবা সাহেব আবার বাস্তবে ফিরলেন। রানে ফাইল থেকে একটা শেষ ব্যাংকের স্ট্যাম্প দেওয়া কাগজ বের করলেন এবং আবা সাহেবের সামনে রাখলেন। আবা, এটা কি তোর সই? আবা সাহেব সেই কাগজের দিকে তাকালেন। তাতে ভালচন্দ্র কদম, তার হুবহু সই ছিল, আর পাশেই সানিকার সই ছিল। না, আমি এমন সই করি না। আমার লেখার পদ্ধতি আলাদা। এটা আমার সই না। কিসের কাগজ এটা? তোর ডেথ ওয়ারেন্ট আবা। রানে অত্যন্ত ক্ষুব্ধ স্বরে বললেন। তোর লোকটা, মানে সেই সুশান্ত মরে, সানিকার আর তোর হুবহু জাল সই করেছে, এবং মানগাঁওয়ের হাইওয়ের ধারের তোর যে 2 একর জমি আছে না, সেই জমির জাল দলিল বানিয়ে এক প্রাইভেট ব্যাংকের ম্যানেজারকে হাতে করে সেই জমির ওপর 15 লাখের লোন তুলেছে, আর এই লোন সে কালই পাস করে নিয়েছে। কি? আবা সাহেব এক ঝটকায় চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। রাগের এক ভয়ঙ্কর ঝাপটায় তার সর্বাঙ্গ জ্বলে উঠল। চোখ লাল টকটকে হয়ে গেল। হাতের মুঠো এতটাই শক্ত করে বাজলেন যে নখ তালুর ভেতরে ঢুকে যাচ্ছিল। যে জমিতে তিনি নিজের ঘাম ঝরিয়ে সেচন করেছিলেন, সেই জমির ওপর এক জোচ্চোর জাল সই করে লোন নিয়েছে। 50 লাখ তো গেছেই, এখন 15 লাখের লোনও তার মাথায় চাপিয়ে দিয়েছে। সেই হারামখোরকে আমি জ্যান্ত ছাড়ব না। আবা সাহেব আক্ষরিক অর্থেই গর্জন করে উঠলেন। বাঘের গুহায় ঢুকে কেউ তার বাচ্চার ওপর, তার সীমানার ওপর হামলা করেছিল। শান্ত হও আবা, রাগে কিছুই হবে না। রানে তাকে বসালেন। ওটাই তো ও চাল। তুই রেগে যাবি, তুই ওর ওপর চড়াও হবি, আর ও তোকে কোর্টে অশিক্ষিত আর হিংস্র প্রমাণ করবে। ও আইনের জালে সহজে ধরা পড়ার মতো লোক না। ও সব লেনদেন এত চতুরতার সাথে করেছে যে ওপর ওপর দেখলে সেটা একটা সাধারণ বিজনেস ইনভেস্টমেন্ট মনে হবে। আর সানিকা? সানিকা পুরোপুরি ওর নিয়ন্ত্রণে। সে ওর বিরুদ্ধে একটা শব্দও বলবে না। আবা সাহিব মাথায় হাত দিয়ে বসে পড়লেন। একদিকে মেয়ের ধ্বংস হয়ে যাওয়া ভবিষ্যৎ, আর অন্যদিকে নিজের পায়ে আটকে থাকা ঋণের ফাঁস। এই চক্রব্যূহ থেকে বের হওয়ার পথ তিনি দেখতে পাচ্ছিলেন না। অফিসে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গেল। এসির হাওয়াও এখন দমবন্ধ করা মনে হচ্ছিল। আবা সাহেব শূন্যে তাকিয়ে বসেছিলেন। তার সেই মজবুত শিরদাঁড়া এখন পুরোপুরি ঝুঁকে গিয়েছিল। এমন সময় রানে নিজের চেয়ারটা এগিয়ে আবা সাহেবের একদম কাছে এলেন। তিনি নিজের চশমা খুললেন। তার মুখে এখন এক অত্যন্ত আলাদা আর ভীতিকর সন্দেহ দেখা দিচ্ছিল। আবা, রানী অত্যন্ত চাপা আর গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তুই একটু আগে বললি যে সানিকা আর ও এখন তোর মানগাঁওয়ের ওয়াদায় থেকে গেছে। আমাকে মনে করে বলো, গত কয়েক মাসে সানিকা বা সেই সমীর তোকে কি কখনো কোনো ওষুধ, বুড়ি বা বিশেষ কোনো কোয়াথ বলে প্রতিদিন কিছু খাইয়েছিল? এই প্রশ্ন শোনামাত্র আবা সাহেবের গায়ে কাঁটা দিয়ে উঠল। তার মাথায় স্মৃতির চাকা দ্রুত ঘুরতে লাগল এবং একটা নির্দিষ্ট মুহূর্তে গিয়ে থমকে গেল। তার চোখে এখন শুধু রাগ ছিল না, বরং মৃত্যুর ভয় আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর কালো ছায়া ছড়িয়ে পড়ল।
তার মাথায় স্মৃতির চাকা দ্রুত ঘুরতে লাগল এবং সময় 2.5-3 মাস পিছিয়ে গেল। মানগাঁওয়ের ওয়াদায় বর্ষার দিন শুরু হয়েছিল। বাতাসে চমৎকার শীতলতা ছিল। আবা সাহেবের একটু হাঁটু ব্যথা আর পুরনো বাতের ব্যথা ছিল। সানিকা আর সমীর নবী মুম্বাই থেকে 1 সপ্তাহের জন্য ওয়াদায় থাকতে এসেছিল। এক বিকেলে আবা সাহেব বারান্দায় দোলনায় বসে খবরের কাগজ পড়ছিলেন। এমন সময় সানিকা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে একটা স্টেনলেস স্টিলের গ্লাস ছিল। সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল এবং একটা তীব্র অদ্ভুত গন্ধ আসছিল। আবা, কাগজ সরিয়ে রাখুন আর আগে এটা খেয়ে নিন। শানিকা অত্যন্ত আদরের সাথে কাছে এসে বলল, কি এটা শানু? এটি কিসের গন্ধ আসছে? খুব কড়া। আবা সাহেব নাক সিটকে জিজ্ঞেস করলেন, আবা, এটা একটা বিশেষ আয়ুর্বেদিক কোয়াথ। সমীরই পরিচিত খুব বড় একজন কবিরাজ আছেন, তিনি বিশেষ করে আপনার জন্য বানিয়ে দিয়েছেন। আপনার হাঁটু ব্যথা করে না বর্ষায়, আর ইদানিং আপনি চশমা যেখানে সেখানে ভুলে যান, চাবি ভুলে যান। সমীর বলছিল যে বয়সের সাথে সাথে আসা এই ভুলে যাওয়ার রোগে এই কোয়াথ মানে একদম রামবান ওষুধ। আপনার স্মরণশক্তি একদম তুখর থাকবে। আরে শানু, আমার কিচ্ছু হয়নি। আর চশমা ভোলা কি বার্ধক্যের লক্ষণ নাকি? আমার দরকার নেই ওই তেতো কোয়াথ। আবা সাহেব না করার চেষ্টা করলেন, কিন্তু শানিকা জেদ ধরল, না আবা, আপনি নিজের শরীরের দিকে একদমই নজর দেন না। সমীর কত ভালোবেসে দৌড়োদৌড়ি করে ওটা নিয়ে এসেছে, প্লিজ আমার জন্য। সে গ্লাসটা আবা সাহেবের ঠোঁটের কাছে ধরল। নিজের আদরের মেয়ে নিজের হাতে বানিয়ে আনা জিনিস বাবা কিভাবে প্রত্যাখ্যান করবেন? মেয়ের সেই ভালোবাসার খাতিরে আবা সাহেব সেই তীব্র আর তেতো ঢোক চোখ বন্ধ করে গিলে নিলেন। কিন্তু সেই কোয়াথ পেটে যাওয়ার পর অন্যরকম কিছু ঘটল। 8 ঘণ্টার মধ্যেই আবা সাহেবের মাথা ভারী হতে শুরু করল। ওয়াদার চারপাশের জিনিসপত্র ঝাপসা দেখা যাচ্ছিল। তার পায়ের জোর একদম কমে গেছে বলে মনে হতে লাগল। তিনি দোলনাতেই শুয়ে পড়লেন। তার মধ্যে এক ধরনের অদ্ভুত ঝিমুনি আসতে লাগল। সেই আধো ঝিমুনিতে তিনি সমীরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন। সে সানিকাকে নিচু স্বরে বলছিল, দেখলে সানিকা, আবা কেমন কনফিউজ দেখাচ্ছেন? বয়স হয়েছে ওর এখন বিশ্রাম আর এই কোয়াথের খুব দরকার। তুমি প্রতিদিন ভুল না করে ওকে এই কোয়াথ খাইয়ে দিও। সানিকাও উদ্বেগের সাথে সায় দিচ্ছিল। এরপর টানা 15 দিন সানিকা নিজের হাতে প্রতিদিন রাতে সেই কোয়াথ আবা সাহেবকে খাওয়াচ্ছিল এবং আবা সাহেবের অবস্থা দিনের পর দিন আরও বেশি অবসাদগ্রস্ত, বিভ্রান্ত আর ভুলোমনা হতে থাকছিল। আবা সাহেব, কোথায় হারিয়ে গেলে? রানে আবা সাহেবের কাঁধ ধরে নাড়িয়ে তাকে বর্তমানে ফিরিয়ে আনল। আবা সাহেবের শ্বাস প্রচণ্ড ভারী হয়ে গিয়েছিল। তার কপালে ঘামের ফোঁটা চিকচিক করতে লাগল। হ্যাঁ রানে, সানিকা ও আমাকে একটা আয়ুর্বেদিক কাথ বলে টানা 15 দিন কিছু একটা খাইয়েছিল, হাঁটু ব্যথা আর স্মরণশক্তির জন্য। আবা সাহেবের কণ্ঠস্বর আক্ষরিক অর্থেই কাঁপছিল। সেই দৃঢ় আর শক্ত বাবা আজ প্রথমবার ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে বলে মনে হচ্ছিল। রানে ঝট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখে এখন এক ভয়ঙ্কর জরুরি অবস্থার ছায়া দেখা গেল। ওঠো আবা, 1 মিনিটও নষ্ট করা যাবে না, আমাদের এক্ষুনি ক্লিনিকে যেতে হবে। পরের 15 মিনিটের মধ্যেই রানের গাড়ি পুনের এক সুপ্রসিদ্ধ আর বিশ্বাসী প্যাথোলজিস্ট ডাক্তার আপ্তের ক্লিনিকে পৌঁছে গেল। রানে ডাক্তারকে পরিস্থিতির গুরুত্ব সংক্ষেপে বুঝিয়ে বললেন। আবা সাহেবের রক্তের নমুনা দ্রুত নেওয়া হলো। সেই পরবর্তী 1 ঘণ্টা আবা সাহেবের কাছে একটা যুগের মতো মনে হচ্ছিল। তার মনে চিন্তার তোলপাড় চলছিল। অবশেষে ডাক্তার আপ্তে হাতে একটা রিপোর্ট নিয়ে বেরিয়ে এলেন। তার মুখ অত্যন্ত গম্ভীর ছিল। আবা সাহেব, ডাক্তার আপ্তে রানের দিকে এবং তারপর আবা সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনি বর্তমানে ঘুমের বা মানসিক রোগের কোনো কড়া ওষুধ খাচ্ছেন কি? না ডাক্তার, আমি শুধু বিপির একটা সাধারণ ওষুধ খাই। আবা সাহেব শুকিয়ে আসা গলায় উত্তর দিলেন। তাহলে এই রিপোর্ট অত্যন্ত উদ্বেগজনক ডাক্তার। আপ্তে রিপোর্টের উপর আঙুল রেখে বললেন, আপনার রক্তে লোরাজেপাম এবং কিছু বিশেষ ধরনের সাইকোট্রপিক ড্রাগের অংশ পাওয়া গেছে। এই ওষুধগুলো মানসিক রোগীদের দেওয়া হয়, কিন্তু আপনাকে সেগুলো অত্যন্ত কম পরিমাণে একটা স্লো পয়জনের মতো দেওয়া হচ্ছিল। এই ওষুধগুলোর কারণে মানুষ সারাক্ষণ ঝিমুনিতে থাকে, সে বিভ্রান্ত থাকে, তার চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে সে অ্যালঝাইমার্স বা স্মৃতিলোপের দিকে এগিয়ে যায়। ডিমেনশিয়া হওয়ার মতো পাগলের মতো আচরণ করতে থাকে। যদি এটা আরও 1 মাস চলত, তবে আপনার মস্তিষ্ক চিরতরে অকেজো হয়ে যেত।
এই কথা শোনামাত্র ক্লিনিকের সেই বন্ধ ঘরে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গেল। আবা সাহেবের চোখ বড় বড় হয়ে গেল, তার পা কাঁপতে লাগল এবং তিনি সেখানেই একটা চেয়ারে ভেঙে পড়লেন। এটাই তো আবা, রানের রাগে দাঁত কিড়মিড় করে বলল। সেই সুশান্ত মোড়ে শুধু একজন জালিয়াত নয়, সে একটা নিষ্ঠুর শয়তান। সে আপনার 15 বা 50 লাখে থামতে চায়নি। তার লক্ষ্য আপনার সেই কোটি কোটি টাকার মানগাঁওয়ের ওয়াদা বা প্রাসাদোপম বাড়ি এবং বাকি সব চাষের জমি দখল করা ছিল। সে আপনাকে এই স্লো পয়জন দিয়ে পাগল এবং মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার ছক কষছিল। একবার যদি আপনি আইনত অক্ষম প্রমাণিত হতেন, তবে সানিকা আপনার কেয়ারটেকার হতো এবং তার আড়ালে সে আপনার আইনি অভিভাবক সেজে আপনার সমস্ত সম্পত্তি দখল করে চম্পট দিত। রানে কি বলছিল তা আবা সাহেবের কানে আসছিল, কিন্তু তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছচ্ছিল না। তার বুক ফেটে যাচ্ছিল। আমার শানু, আমার মেয়ে আমাকে বিষ খাইয়ে দিল। আবা সাহেবের চোখের বাঁধ অবশেষে ভেঙে গেল। ৬২ বছরের সেই শক্তপোক্ত মানুষের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল। যে হাতে আঙুল ধরে তাকে হাঁটতে শিখিয়েছিলেন, যে মেয়ের জন্য নিজের পাতের গ্রাস তুলে রেখেছিলেন, সেই মেয়েই বাবার মৃত্যুর পেয়ালা নিজের হাতে তুলে দেবে। সে যতটুকুই না বুঝে বা স্বামীর অন্ধভক্তির কারণে এটা করে থাকুক না কেন, সেই বিষাক্ত কোয়াজ সানিকার হাত দিয়েই তার পেটে গিয়েছিল। একজন বাবার জন্য এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা এবং এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর কিছুই হতে পারত না। সানিকা না বুঝেই বাবার মৃত্যু পরোয়ানায় সই করে দিয়েছিল। না আবা, সানিকা হয়তো এর কিছুই জানত না। ওকে শুধু আয়ুর্বেদিক বলে জানানো হয়েছিল। ওকে খলনায়িকা বানিও না। রানে তাকে সামলানোর চেষ্টা করছিল। জানত না রানে? আবা সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত কাতর কণ্ঠে বললেন, কিন্তু সে আমার উপর বিশ্বাস রাখার বদলে সেই ধড়িবাজের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করল। আমি তাকে হাতের তালুর ফোঁড়ার মতো আগলে রেখেছিলাম, কিন্তু আজ সে আমার পিঠেই খঞ্জর বসাতে সে শয়তানকে সাহায্য করল। আমাকে মারার প্রস্তুতি আমারই ঘরে, আমারই মেয়ের হাতে শুরু হয়েছিল রানে। এই বাবা এখন বাঁচবে কিসের জন্য? আবা সাহেবের সেই বুক ফাটা হাহাকারে ডাক্তার আপতে আর রানের চোখও ভিজে গেল। একজন বাবার ভেতর থেকে পুরোপুরি টুকরো টুকরো হয়ে যাওয়া সেই আক্রোশ ক্লিনিকের দেয়ালগুলোকেও কাঁপিয়ে দিচ্ছিল। যে মানুষটি সারা জীবন বুক ঠুকে আদর্শ মেনে চলেছেন, আজ তার নিজের মেয়ের হাতেই বিষ পান করার সময় এলো। সেই বিশ্বাসঘাতকতার ক্ষত যে কোনো তলোয়ারের ক্ষতের চেয়ে 1000 গুণ বেশি গভীর এবং যন্ত্রণাদায়ক ছিল। পুনে থেকে মানগাঁও ফেরার সেই যাত্রা আবা সাহেবের এক ভয়ঙ্কর অসাড় অবস্থায় কাটল। ওয়াদায় পা রাখতেই সেই চিরচেনা নিস্তব্ধতা আজ তাকে গিলে খেতে আসছিল। সারা রাত তিনি ঘুমাননি। তার চোখের সামনে শুধু দুটো জিনিস ভাসছিল, সামিরের অন্য মেয়েদের সাথে ছবি আর ডাক্তার আপতের দেওয়া সেই স্লো পয়জনের ব্লাড রিপোর্ট। একজন বাবার হৃদয়ের এমনভাবে ফালি করা হচ্ছিল, যার যন্ত্রণা কোনো শব্দে প্রকাশ করা কঠিন ছিল। পরের দিন সকাল 10টা বেজে গিয়েছিল। ওয়াদার লোহার গেটের ক্যাচক্যাচ শব্দ হল। আবা সাহেব বারান্দা থেকে বাইরে তাকালেন। সামনে সানিকা দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার সাথে সামির ছিল না। সে একাই ছিল। তার অবস্থা কালকের চেয়েও বেশি করুণ ছিল। চোখ ফোলা, মুখ কেঁদে কেঁদে লাল হয়ে গেছে। আঁচল সামলাতে সামলাতে সে হোঁচট খেতে খেতে ওয়াদায় ঢুকল। বাবাকে দেখামাত্রই সে দৌড়ে সামনে এলো এবং সোজা আবা সাহিবের পায়ে আছড়ে পড়ল। আবা, আমাকে বাঁচান। আবা, আমাকে মাফ করে দিন। কালকের ঘটনার জন্য সামির খুব টেনশনে ছিল, তাই ওর মুখ থেকে ওসব কথা বেরিয়ে গেছে। কিন্তু প্লিজ আবা, আমাদের সাহায্য করুন। সামিরের উপর খুব বড় বিপদ এসেছে। ওর ইনভেস্টররা ওর প্রাণ নিতে চাইছে। যদি আমরা আজ ওদের 25 লাখ টাকা না দিই, তবে ওরা ওকে মেরে ফেলবে। আবা, আমি আপনার পা ধরছি। আপনার জমি বন্ধক রাখুন বা ওয়াদা, কিন্তু আমার সিঁথির সিঁদুর রক্ষা করুন আবা। সানিকা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বাবার পা শক্ত করে ধরে ভিক্ষা চাইছিল। একজন বাবা হিসেবে আবা সাহেবের মনে তোলপাড় হতে পারত, কিন্তু কাল পুনেতে তিনি যে সত্য দেখেছিলেন, তারপর তার চোখে আর অশ্রু অবশিষ্ট ছিল না। সেখানে শুধু এক ভয়ঙ্কর বাস্তবের ছাই পড়েছিল। তিনি ধীরে ধীরে সানিকার কাঁধ ধরে তাকে তুললেন এবং সামনের চেয়ারে বসালেন। সানু। আবা সাহেবের কণ্ঠস্বর এতটাই শান্ত এবং গম্ভীর ছিল যে তাতে এক প্রকার মৃত অনুভূতি মিশেছিল। সে বিপদে নয় মা, সে নিজেই একটা জ্যান্ত বিপদ যে তোর জীবন গিলে খেতে এসেছে। সানিকা চোখ মুছতে মুছতে অবাক হয়ে তার দিকে তাকাল। কি বলছেন আপনি বাবা? আবা সাহেব ভেতরে গেলেন।
এবং পুনে থেকে আনা সেই খয়েরি ফাইল সানিকার সামনে টেবিলের ওপর রাখলেন। এটা দেখ, খুলে দেখ। এই সব কিছুর জন্য তুই নিজের বাবার পায়ে মাথা রেখে ভিক্ষা চাইছিস না? ও তোর স্বামী সমীর নয়, ও সুশান্ত মোরে নামের একজন দাগী অপরাধী। সানিকার হাত কাঁপছিল। সে ফাইল খুলল। আবা সাহেব এক এক করে সেই ছবিগুলো তার সামনে ছুঁড়তে শুরু করলেন। এই দেখ তোর সমীর, এই গোয়ার এক মেয়ের সাথে। এই দেখ, এখানে এক বিধবার সাথে বিয়ের পিঁড়িতে। ও আজ পর্যন্ত ৩টে মেয়ের সংসার ছাড়খাড় করেছে সানিকা। তোমাদের সেই ৫০ লাখের ফ্ল্যাট বিক্রি করে ও কোনো ব্যবসা করেনি, বরং সেই টাকা একটা ভুয়ো কোম্পানিতে পাচার করেছে। আর এটা দেখ, আবা সাহেব ব্যাংকের সেই জাল সইয়ের কাগজ সামনে রাখলেন। আমার আর তোর জাল সই করে ও আমার জমির ওপর ১৫ লাখের লোন তুলেছে। সানিকা সেই ছবি আর কাগজপত্রগুলোর দিকে বড় বড় চোখে তাকিয়েছিল। তার দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখের ভাব বদলে গেল। শ্রদ্ধা আর সত্যের জায়গা এক ভয়ঙ্কর অন্ধভক্তি নিয়ে নিল। সে ছবিগুলো সরিয়ে দিল এবং ঝট করে উঠে দাঁড়াল। না, এটা মিথ্যে, এই সব মিথ্যে। সানিকা আক্ষরিক অর্থেই চিৎকার করে উঠল। আপনি এই সব ইচ্ছে করে সাজিয়েছেন বাবা। সমীর আমাকে আগেই বলেছিল যে আপনি আমাদের সম্পর্ক কোনোদিনও মেনে নেবেন না। আপনি ওর আধুনিক চিন্তাভাবনাকে সবসময় ঘৃণা করেছেন, কিন্তু আপনি এখন মিথ্যে ছবি আর কাগজপত্র বানিয়ে আমাকে ওর বিরুদ্ধে ক্ষেপানোর চেষ্টা করছেন। সানিকা, কি বলছিস তুই? আমি তোর বাবা। আমি মিথ্যে প্রমাণ কেন বানাবো? আবা সাহেব রাগ আর দুঃখে চিৎকার করে উঠলেন। কারণ আপনি ওটা পছন্দ করেন না। সানিকা ঠিক ততটা রাগেই পাল্টা জবাব দিল। আপনার ইগোতে লেগেছে। কালো আপনাকে দুটো কথা শুনিয়ে দিল বলে আপনি এইসব নাটক সাজিয়েছেন না? ও ব্যবসায় ফেসে গেছে আর আপনি ওকে সাহায্য করার বদলে ওকে অপরাধী বানাচ্ছেন। একজন বাবার জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক মুহূর্ত আর কি হতে পারত? চোখের সামনে জলজ্যান্ত প্রমাণ থাকা সত্ত্বেও মেয়ে সেই প্রতারক লোকটার পক্ষ নিচ্ছিল। সমীর তার ব্রেন ওয়াশ এতটাই ভয়ঙ্করভাবে করেছিল যে তার কাছে বাবার চেয়ে সেই শয়তানকে বেশি সত্য মনে হচ্ছিল। আবা সাহেবের চোখ দিয়ে জল ঝরতে লাগল। তার কণ্ঠস্বর কাতর হয়ে গেল। আমি টাকার কথা কোনোদিনও ভাবিনি শানু। সম্পত্তি কি, আজ আছে কাল নেই। কিন্তু কিন্তু তুই আমাকে কি খাইয়েছিস? আবা সাহেব কাঁপানো হাতে ডাক্তার আপ্তের ব্লাড রিপোর্ট তার সামনে ধরলেন। তুই ১৫ দিন নিজের হাতে আমাকে সেই আয়ুর্বেদিক কাথ খাইয়েছিস, মনে আছে শানু? ওটা কাথ ছিল না, ওটা স্লো পয়জন ছিল, ওটা ঝিমুনির ওষুধ ছিল। আমাকে পাগল প্রমাণ করে আমার সম্পত্তি হাতানোর জন্য তোর স্বামী এই ছক কষেছিল। তুই আমার নিজের মেয়ে হয়ে, না বুঝেই হোক না কেন, আমাকে মৃত্যুর ঢক খাইয়েছিস। এই কথাগুলো বলার সময় আবা সাহেবের সেই দরাজ কণ্ঠস্বর আক্ষরিক অর্থেই কেঁদে ফেলল। বাবার চোখের সেই জল দেখে পাথরেরও প্রাণ কাঁদত। কিন্তু সানিকার চোখের ওপরের পট্টি এতটাই শক্ত ছিল যে সে সেই জল দেখতেই পেল না। সে দুপা পিছিয়ে গেল এবং অত্যন্ত অবিশ্বাসের সাথে মাথা নাড়তে লাগল। না না, সমীর তেমন কিছু করতেই পারে না। ওগুলো শুধু সাপ্লিমেন্ট ছিল আবা, আপনার স্মরণ শক্তি বাড়ানোর জন্য। আপনি পাগল হয়ে গেছেন আবা। সমীরের ওপর আপনার রাগ এত বেড়ে গেছে যে আপনি সব কিছুতে ওকে অপরাধী বানাচ্ছেন। ডাক্তার আপনাকে ভুল রিপোর্ট দিয়েছে, অথবা আপনি নিজে এই সব ঘটিয়েছেন আমাকে ওর কাছ থেকে দূরে সরানোর জন্য। এই শব্দগুলো আবা সাহেবের কানে গেল, আর তার ভেতরের সেই নরম বাবা চিরতরে মারা গেল। বাবার বুক ফাটতে কি কেউ কোনোদিন শুনেছে? আজ আবা সাহেবের বুকে সেই শব্দই প্রতিধ্বনিত হচ্ছিল। যে মেয়ে বাবাকে বিষ দেওয়ার প্রমাণ সামনে থাকা সত্ত্বেও স্বামীর পক্ষ নিচ্ছিল, তার জন্য আর অশ্রু বিসর্জন দেওয়ার কোনো অর্থ ছিল না। আবা সাহেব চোখ মুছলেন। তার মুখের সেই কোমলতা এখন পাথরের মতো কঠিন হয়ে গেল। তিনি এক দীর্ঘ শ্বাস নিলেন এবং সানিকার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, সানিকা, আমি তোকে শেষ প্রশ্ন করছি, ভালো করে ভেবে উত্তর দে। ওই লোকটা একটা শয়তান যে তোকে রাস্তায় এনে দাঁড় করাবে এবং অন্য শিকারের দিকে চলে যাবে। এই প্রমাণগুলো মিথ্যে নয়, এটা তুইও কোথাও না কোথাও জানিস, কিন্তু তুই তা মানতে ভয় পাচ্ছিস। আজ আমি তোকে একটা বিকল্প দিচ্ছি। একজন প্রতারক, নীচ এবং তোর বাবার প্রাণ নিতে চাওয়া লোকের জন্য তুই কি তোর জন্মদাতা বাবাকে ছাড়বি? ওয়াদার বারান্দায় এখন শ্মশানের মতো নিস্তব্ধতা ছেয়ে গেল। সানিকার মুখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা গেল, কিন্তু সমীরের সেই মিথ্যে ভালোবাসার অন্ধভক্তি তা তক্ষুনি মুছে দিল।
সে আঁচল সামলাল এবং চোখ তুলে অত্যন্ত নির্দয়ভাবে উত্তর দিল, সমীর আমার স্বামী আবা। ও ভুল করেছে হয়তো, ওর ব্যবসা ডুবে গেছে হয়তো, কিন্তু ও খারাপ লোক নয়। ওটাই এখন আমার পরিবার। আর আপনি যদি ওকে মেনে নিতে না পারেন, তবে আমারও আপনার ওয়াদায় থাকার কোনো শখ নেই। যদি আমাকে বেছেই নিতে হয়, তবে আমি আমার স্বামী সমীরকেই বেছে নেব। এই কথা বলে সানিকা ঘুরল এবং এক মুহূর্তও দেরি না করে ওয়াদার বাইরে পা রাখল। সে একবারও পিছন ফিরে বাবার দিকে তাকাল না। গেটের সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ আবার বাজল এবং সে রাস্তার বাইরে অদৃশ্য হয়ে গেল। আবা সাহেব সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার পায়ের তলার মাটি সরে যায়নি, কিন্তু তার জীবনের আধার আজ ভেঙে পড়েছিল। বাতাসের ঝাপটায় টেবিলের ওপরের সেই রিপোর্ট আর সমীলের ছবিগুলো ফরফর করছিল। আবা সাহেব বুঝতে পারলেন যে আজ শুধু তার ৫০ লাখের ফ্ল্যাট, জমি আর টাকা যায়নি, বরং আজ তিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, তার মেয়েকে চিরতরে হারিয়েছেন। একজন বাবা আজ পুরোপুরি হেরে গিয়েছিল, কিন্তু এখন একজন যোদ্ধার জন্ম নেওয়ার সময় এলো। সানিকা ওয়াদার বাইরে চলে গেল এবং গেটের সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ শেষবার বাজল। আবা সাহেব বারান্দায় স্থির দাঁড়িয়েছিলেন। সানিকার সেই নির্দয় শব্দগুলো তার হৃদয় ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। চোখে ঝরানোর মতো আর একটা অশ্রুও অবশিষ্ট ছিল না। যে বাবা কাল পর্যন্ত নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করছিলেন, সেই বাবা সানিকার ওই শেষ শব্দগুলোর সাথেই চিরতরে শেষ হয়ে গিয়েছিলেন। আবা সাহেব নিজের মুখ মুছলেন। তার সেই ঝুঁকে পড়া পিঠ এখন আবারও টানটান হয়ে গেল। চোখের সেই কোমল বেদনা এখন এক ভয়ঙ্কর জেদ আর অটল সংকল্পে বদলে গেল। এখন তিনি বাবা ছিলেন না, বরং এক অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন, যার সীমানায় শত্রু অনুপ্রবেশ করেছিল। আর একজন সৈনিকের কাছে শত্রুকে খতম করা ছাড়া অন্য কোনো ধর্ম নেই। তিনি দ্রুত নিজের ফোন বের করলেন এবং অ্যাডভোকেট রানেকে ফোন করলেন। রানে, কাল সকালে ১১টায় মানগাঁওয়ের সাব রেজিস্ট্রার অফিসে আয়। আমাকে আমার উইল বা মৃত্যু পরোয়ানা এখনই বদলাতে হবে। পরের দিন সকালে কোনো ঢাকঢোল না পিটিয়ে আবা সাহেব এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি তার বাকি থাকা সমস্ত সম্পত্তি, এই কোটি কোটি টাকার পুরনো ওয়াদা এবং শহরের বাইরের ২ একর জমি, এর ওপর সানিকার থাকা সমস্ত আইনি অধিকার বাতিল করে দিলেন। তিনি একটি নতুন উইল তৈরি করলেন, যাতে তার সমস্ত সম্পত্তি দেহু আলন্দির ওয়ারকারি শিক্ষা সংস্থা এবং মানগাঁওয়ের পাশের একটি অনাথ আশ্রমের নামে স্থায়ীভাবে দান করে দিলেন। উইলে সই করার সময় অ্যাডভোকেট রানে আবা সাহেবের দিকে তাকাচ্ছিলেন। একজন বাবার জন্য নিজের সন্তানকে ত্যায্য করা কতটা কঠিন তা রানু জানত, কিন্তু আবা সাহেবের হাতে সামান্যতম কম্পনও হল না। তিনি অত্যন্ত দৃঢ়ভাবে সই করলেন। একজন শয়তানের পেটে নিজের কষ্টের কামাই তুলে দেওয়ার চেয়ে তা ঈশ্বরের চরণে অর্পণ করা তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ছিল। এই খবর খুব বেশি দিন গোপন থাকল না। ব্যাংক এবং আইনি মহলের মাধ্যমে সমীরের কানে এই খবর পৌঁছেই গেল। নিজের ৫০ লাখ টাকা আগেই ডুবে আছে, ১৫ লাখের ঋণের বোঝা বইতে পারছে না, আর এখন এই বুড়ো কোটি কোটি টাকার সম্পত্তি ট্রাস্টকে দান করে দিচ্ছে। এটা বুঝতে পেরেই সমীরের পায়ের তলার মাটি সরে গেল। তার অহংকারে আঘাত লাগল। তার প্ল্যান এ ব্যর্থ হয়েছিল। এখন সে তার সবচেয়ে নোংরা আর নীচ প্ল্যান বি কার্যকর করতে শুরু করল। ৩ দিন পর মানগাঁওয়ের ওয়াদায় একজন পোস্টম্যান এলো। সে এক মোটা রেজিস্টার্ড খাম আবা সাহেবের হাতে দিল। আবা সাহেব সেটা খুলে দেখলেন। ওটা একটা আইনি নোটিশ ছিল। পুনের এক নামী উকিল সানিকার পক্ষ থেকে সেটি দাখিল করেছিলেন। নোটিসের শিরোনাম ছিল পেটিশন ফর গার্ডিয়ানশিপ অ্যান্ড মেডিকেল ডিক্লারেশন। আবা সাহেব সেই নোটিশ পড়তে শুরু করলেন এবং রাগে তার শরীর জ্বলতে লাগল। সানিকা কোর্টে এমন দাবি করেছিল যে আমার বাবা ভালোচন্দ্র কদম অ্যালঝাইমার এবং মানসিক অস্থিরতার রোগে আক্রান্ত। তিনি নিজের এবং সম্পত্তির সিদ্ধান্ত নিতে পুরোপুরি অক্ষম। তার অসুস্থতার সুযোগ নিয়ে কিছু লোক তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই তার একমাত্র মেয়ে হিসেবে তার সম্পত্তি ফ্রিজ করা হোক এবং আমাকে তার আইনি অভিভাবক নিযুক্ত করা হোক। সাথে কিছু ভুয়ো মেডিকেল রিপোর্ট যুক্ত করা হয়েছিল, যাতে লেখা ছিল তিনি সারাক্ষণ ঝিমিয়ে থাকেন, তিনি নিজেকে ভুলে যান, তিনি হিংস্র হয়ে ওঠেন। এমন লিখে একজন কেনা মনোরোগ বিশেষজ্ঞের সই ছিল। আবা সাহেবের সেই বর্ষাকালের ঘটনাটি স্পষ্টভাবে মনে পড়ল। স্মরণ শক্তি বাড়ানোর আয়ুর্বেদিক কোয়াত। সামির কত ভয়ঙ্কর আর দূরদৃষ্টি দিয়ে এই ছক কষেছিল।
সেই কোয়াত মানে তাকে পাগল প্রমাণ করার জন্য তৈরি করা একটি আইনি ভাঁত ছিল। যদি তিনি ডাক্তার আপ্তের কাছ থেকে ব্লাড টেস্ট না করাতেন, তবে আজ কোর্ট সত্যিই তাকে মানসিক রোগী সাব্যস্ত করে তার সমস্ত সম্পত্তি সানিকার অর্থাৎ সামিরের পকেটে ভরে দিত। কিন্তু সামির শুধু কোর্টের নোটিসেই থামল না। সে আবা সাহেবকে সামাজিকভাবে শেষ করতে চাইছিল। সে মানগাঁওয়ে নিজের কিছু লোকের মাধ্যমে এবং আত্মীয় স্বজনদের মধ্যে অপবাদের বিষাক্ত জাল ছড়াতে শুরু করল। আবা সাহেব বয়সের সাথে সাথে পাগল হয়ে গেছেন। তিনি টাকার অহংকারে নিজের মেয়েকে আর জামাইকে তাড়িয়ে দিয়েছেন। জামাই বেচারা হাত জোড় করে দাঁড়িয়েছিল, কিন্তু এই বুড়ো সানিকাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এমন গল্প বানিয়ে বলা হতে লাগল। মানগাঁওয়ের মতো ছোট গ্রামে গুজব বাতাসের মতো ছড়ায়। গ্রামের চিত্র ধীরে ধীরে বদলাতে লাগল। একদিন সন্ধ্যায় আবা সাহেব বরাবরের মতো গ্রামের বাজারে আর মারুতি মন্দিরে গেলেন। কিন্তু আজকের গ্রাম চিরচেনা গ্রামের মতো ছিল না। যে গ্রাম কাল পর্যন্ত আবা সাহেবকে রাম রাম বলে শ্রদ্ধার সাথে মাথা নত করত, তারা আজ তার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। আবা সাহেব বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকেদের ফিসফাস স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। রামভাউ মুদির দোকানে আবা সাহেব সওদা নিতে থামলে রামভাউ তার সাথে চোখাচোখি এড়িয়ে গেল। পাশের চায়ের দোকানে বসে থাকা ৪-৫ জন লোক আবা সাহেবকে দেখা মাত্রই চুপ হয়ে গেল এবং বাঁকাভাবে হাসতে লাগল। একজন পুরনো পরিচিত লোক তো হদ্দমুদ্দ করে দিল। সে কাছে এসে টিপ্পনি কেটে বলল, কি আবা, মানুষের এত কিসের সম্পত্তির অহংকার থাকা উচিত? নিজের মেয়েকে রাস্তায় তাড়িয়ে দিলেন। কাল বড় খারাপ এসেছে বাপু, বৃদ্ধ বয়সে মেয়েই কাজে আসে, টাকা নয়। সেই শব্দগুলো তীরের মতো আবা সাহেবের হৃদয় বিঁধছিল। একজন আদর্শবাদী এবং সম্মানীয় মানুষের যখন রাস্তায় চরিত্র হনন করা হয়, তখন সেই যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়। লোকেদের সেই সন্দেহভাজন নজর, সেই ফিসফাস, সেই অপমান আবা সাহেবকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু আবা সাহেব একটা শব্দ উচ্চারণ করলেন না। তিনি কারো ওপর চিৎকার করলেন না, কাউকে কোনো কৈফিয়ত দিলেন না। তিনি রামভাউয়ের কাছ থেকে সওদা নিলেন এবং অত্যন্ত শান্তভাবে মাথা উঁচু করে ওয়াদার দিকে ফিরে এলেন। বাড়ি পৌঁছা মাত্রই অ্যাডভোকেট রানের ফোন এলো। রানে প্রচণ্ড রেগেছিল। আবা, এইসব কি চলছে? কোর্টের সে মিথ্যে নোটিশ আর গ্রামে তোর বদনাম। ও তো সম্মান বাজারে নিলাম করছে, আর তুই শান্ত কেন আছিস? আমাদের এক্ষুনি কোর্টে কাউন্টার পিটিশন দিতে হবে। ফাইল করতে হবে, তাকে উত্তর দিতে হবে। আবা সাহেব জানলার বাইরের অন্ধকারের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার গলায় এখন এক অদ্ভুত এবং ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল। শান্ত হও রানে। আবা সাহেব অত্যন্ত ধীর স্থির এবং গম্ভীর কণ্ঠে বললেন, ওকে উত্তর দেওয়ার কোনো তাড়া করো না। ওর মনে হচ্ছে যে ওর এই চাল সফল হয়েছে। ওর মনে হচ্ছে যে আমি হেরে গেছি, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ওকে ওর এই মিথ্যে জয় উদযাপন করতে দাও। কিন্তু আবা, লোকে আজে বাজে কথা বলছে। বলুক। গ্রামের ফিসফিস, লোকেদের টিপ্পনি, কোর্টের সেই মিথ্যে নোটিশ, এইসব বিষ আমি ভগবান শঙ্করের মতো শান্তভাবে নিজের গলায় ধারণ করছি রানে। কারণ এখন আমি তাকে রাস্তার কোনো ঝগড়ায় আটকাব না। আমার আঘাত এখন এমন হবে যে ওর পালানোর জন্য মাটিও কম পড়বে। আবা সাহেব নিজের মুঠি শক্ত করলেন। তুমি শুধু আমি যা বলেছি সেই প্রস্তুতি রাখো। সেই বড় সাংবাদিক এবং ইকোনমিক অফেন্সেস উইংয়ের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করো। সাপকে কোনোদিন ল্যাজে পা দিয়ে আধমরা করে ছাড়তে নেই রানে। তাকে সোজা ফণার ওপর আঘাত করতে হয়। আর এখন সেই সময় ঘনিয়ে এসেছে। রানে ওপাশ থেকে শান্ত হয়ে গেল। সে বুঝতে পেরেছিল যে আবা সাহেবের এই নিস্তব্ধতার পেছনে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি ফুটছে। সমীর একজন বৃদ্ধ বাবাকে উত্ত্যক্ত করার ভুল করেছিল, কিন্তু সে জানত না যে সে নিজেরই সর্বনাশ ডেকে এনেছে। আবা সাহেবের সেই সাইলেন্ট রিভেঞ্জ বা নীরব প্রতিশোধ এখন তার অন্তিম এবং সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে প্রবেশ করছিল। মানগাঁওয়ের ওয়াদায় গত দুদিন ধরে চলা সেই ঝড়ের আগের নিস্তব্ধতা আজ অবশেষে শেষ হতে চলেছিল। আবা সাহেব অপমানের ভয়ে বা গ্রামের লোকেদের টিপ্পনিতে ভেঙে পড়ে ঘরে বসে থাকার মতো লোক ছিলেন না। তিনি নিজের আত্মরক্ষার পথ আগেই ছেড়ে দিয়েছিলেন। এখন সময় ছিল সরাসরি শত্রুর ছাতিতে চড়ে বসার। সকাল 11টা বাজল। পুনে থেকে একটি সাদা রঙের এসইউভি ওয়াদার দরজায় এসে থামল। সেখান থেকে অ্যাডভোকেট রানে এবং মহারাষ্ট্রের একজন অত্যন্ত সাহসী ও নির্ভীক সাংবাদিক, একটি অগ্রণী মারাঠি নিউজ চ্যানেল এবং সকাল নিউজ গ্রুপের বিশেষ প্রতিনিধি সাগর দেশমুখ নিচে নামলেন। সাথে ক্যামেরা এবং লাইটের টিম ছিল। আজ ওয়াদার রূপ বদলে গিয়েছিল। ওয়াদার মাঝখানে তুলসী বৃন্দাবনের পাশে আবা সাহেব একটি বড় কাঠের চেয়ারে টান টান হয়ে বসেছিলেন। তার পরনে ছিল সেই চিরচেনা সাদা পাঞ্জাবি।
কিন্তু তার চেয়ারে এক ভয়ঙ্কর তেজ ছিল। তার নজরে একজন আহত অথচ আক্রমণাত্মক সিংহের মতো আগুন জ্বলছিল। লাইট জ্বলল, ক্যামেরা সেট হল। সাগর দেশমুখ হাতে মাইক নিলেন এবং অ্যাকশনের ইশারা দিলেন। ক্যামেরা রোলিং, অ্যাকশন। আবা সাহেব কথা বলা শুরু করলেন। তার কণ্ঠস্বর আজ কাতর বা দুঃখী ছিল না, তা যেন কোনো কামানের গোলার মতো গর্জাচ্ছিল। আমার মানগাঁওয়ের ভাইরা এবং মহারাষ্ট্রের সমস্ত জনগণ, আবা সাহেব সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে বললেন, আজ আমি আপনাদের সামনে একজন অসহায় বাবা হিসেবে নয়, বরং একজন অত্যন্ত নিষ্ঠুর এবং দাগী অপরাধীর শিকার হওয়া একজন নাগরিক হিসেবে এসেছি। গত কয়েকদিন ধরে আমার সম্পর্কে গ্রামে এবং আত্মীয় স্বজনদের মধ্যে একটা গুজব ছড়ানো হচ্ছে যে আমি পাগল হয়ে গেছি, অ্যালজাইমারে আক্রান্ত হয়েছি এবং আমি আমার মেয়ে জামাইকে ঘর থেকে বের করে দিয়েছি। কিন্তু আজ আমি এই ক্যামেরার সামনে সেই মুখোশ খুলে দেব। সত্য কি তা আজ পুরো মহারাষ্ট্র দেখবে। আবা সাহেব পাশে রাখা সেই মোটা ফাইলটা খুললেন। যাকে আমি আমার জামাই সমীর বলে ভাবতাম, সেই সমীরের কোনো অস্তিত্বই নেই। ওর আসল নাম সুশান্ত মধুকর মোরে। আবা সাহেব সমীরের অন্য মহিলাদের সাথে বিয়ের এবং ভ্রমণের ছবিগুলো ক্যামেরার সামনে ধরলেন। ও একজন দাগী ইকোনমিক অফেন্ডার। মিষ্টি কথা বলে ধনী ঘরের মেয়েদের জালে ফাঁসানো এবং তাদের সম্পত্তি দখল করে ফেরার হয়ে যাওয়া, এটাই ওর ব্যবসা। এর আগেও 3টে পরিবারকে রাস্তায় বসিয়েছে। সাগর দেশমুখ এবং তার টিমও এই বিস্ফোরক তথ্য শুনে দম বন্ধ করে দাঁড়িয়েছিল। ও নবী মুম্বাইতে আমার মেয়ের 50 লাখের ফ্ল্যাট একটা মিথ্যে গ্রোটেক স্টার্টআপের নামে বিক্রি করেছে এবং সেই সমস্ত টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশের অ্যাকাউন্টে পাচার করেছে। শুধু তাই নয়, আবা সাহেব ব্যাংকের সেই কাগজটা দেখালেন। ও আমার আর আমার মেয়ের হুবহু জাল সই করে আমার মানগাঁওয়ের জমির ওপর 15 লাখের লোন তুলেছে। সাক্ষাৎকারের গতি এখন প্রচণ্ড বেড়ে গিয়েছিল। আবা সাহেবের প্রতিটি শব্দ সামিরের অস্তিত্বের ওপর হাতুড়ির মতো আছড়ে পড়ছিল। কিন্তু এই শয়তানের দৌড় এখানেই থেমে যায়নি। আবা সাহেবের কণ্ঠস্বর এখন আরও কঠোর এবং রাগান্বিত হল। তিনি ডাক্তার আপ্তের ব্লাড রিপোর্ট ক্যামেরার সামনে উঁচিয়ে ধরলেন। আমাকে আইনত পাগল এবং অস্থির প্রমাণ করে আমার বাকি থাকা কোটি কোটি টাকার সম্পত্তি হাতানোর জন্য এই নীচ লোকটা নিজের স্ত্রীকে সাথে নিয়ে আমাকে স্মৃতিশক্তি বাড়ানোর আয়ুর্বেদিক কাথ বলে 15 দিন ধরে ঝিমুনির ওষুধ খাইয়ে এসেছে। এই দেখুন, এই রক্তের রিপোর্ট। আমাকে স্লো পয়জন দেওয়া হয়েছে। একজন বাবার মৃতদেহ ফেলার প্রস্তুতি আমারই ঘরে করা হয়েছিল। আবা সাহেবের এই শেষ আঘাত অত্যন্ত শিউরে ওঠার মতো ছিল। আমি সম্পত্তি গেছে বলে কাঁদছি না, কিন্তু যে লোক টাকার জন্য শ্বশুর শাশুড়িকে বিষ খাওয়াতে পারে, সে কাল সমাজে যে কারো প্রাণ নিতে পারে। তাই আজ আমি নিজের জীবন বাজি রেখে এই শয়তানকে সবার সামনে আনছি। পুলিশ এবং আইনের কাছে আমার হাতজোড় করে অনুরোধ, এই সুশান্ত মোরের খোঁজ করুন এবং ওর হাতে হাতকড়া পরান। পরের মাত্র 2 ঘণ্টায় এই সাক্ষাৎকার টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে জ্বলে উঠল এবং সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ভাইরাল হয়ে গেল। সকালের সেই ওয়েব পোর্টালে আবা সাহেবের ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখল। এই একটি মাস্টার স্ট্রোক পুরো মহারাষ্ট্রে তোলপাড় সৃষ্টি করল। আবা সাহেব কোনো আইনি আত্মরক্ষা না করে সরাসরি জনমানুষের আদালতে পৌঁছে গিয়েছিলেন। সমীর ভেবেছিল যে বুড়ো লোকটা অপমানের ভয়ে চুপ করে বসে থাকবে আর অন্ধকারে গুমড়ে মরবে, কিন্তু আবা সাহেব সেই অন্ধকারকেই জ্বালিয়ে দিয়েছিলেন। মানগাঁওতে যেন ভূমিকম্প এলো। যে লোকেরা কাল পর্যন্ত আবা সাহেবকে গালি দিচ্ছিল, সেই রামভাউ মুদি আর চায়ের দোকানের লোকেরা টিভির সামনে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে গেল। তারা নিজেদের উপরই লজ্জিত বোধ করতে লাগল। যে মানুষটি সারা জীবন আদর্শ মেনে চলেছেন, তাকে আমরা একজন স্বার্থপর বুড়ো ভেবেছিলাম, এই চিন্তায় অনেকের মাথা লজ্জায় ঝুঁকে গেল। কিন্তু এই খবরের সবচেয়ে বড় ডমিনো এফেক্ট হল মহারাষ্ট্রের অন্য প্রান্তে। টিভিতে সমীর যাদবের ছবি আর আবা সাহেবের সেই বাঘের মতো গর্জন দেখে যে মহিলারা আজ পর্যন্ত অপমানের ভয়ে পুলিশের কাছে যাননি, তারা হঠাৎ করে সাহস পেলেন। গোয়ার সেই ইঞ্জিনিয়ার মেয়ে এবং পুনের বিধবা মহিলা দুজনেই বুক চিতে সামনে এলেন। তারা স্থানীয় থানায় সুশান্ত মোরের বিরুদ্ধে অফিসিয়াল মামলা দায়ের করলেন। এদিকে পুনেতে অ্যাডভোকেট রানে
আবা সাহেবের পক্ষ থেকে কোর্টে এবং পুলিশে শক্ত প্রমাণসহ এফআইআর দায়ের করলেন। জাল সই, প্রতারণা, খুনের চেষ্টা এবং আর্থিক তছরূপ এমন অনেক গুরুতর ধারায় মামলা দায়ের করা হল। ঘটনার গুরুত্ব এবং মিডিয়ার প্রচণ্ড চাপ দেখে আর্থিক অপরাধ শাখা ইওডব্লিউ দ্রুত ব্যবস্থা নিল। পরের ১২ ঘণ্টার মধ্যে কোর্ট সুশান্ত মধুকার মোরে ওরফে স্বামীরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তৎক্ষণাৎ ফ্রিজ করে দেওয়া হল। এদিকে নবী মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেল রুমে স্বামীর এক হাতে মদের গ্লাস নিয়ে বসেছিল। সে টিভিতে নিউজ চ্যানেল চালু করল আর স্ক্রিনে নিজেরই বড় ছবি দেখতে পেল। হাস্যমুখ নাকি দাগি খুনি, এমন লাল অক্ষরের ব্রেকিং নিউজের নিচে আবা সাহেবের সেই রুদ্র মূর্তি দেখে স্বামীরের হাতের মদের গ্লাসটা ফসকে গেল এবং মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। তার দম বন্ধ হয়ে আসছিল, সে ঘামতে শুরু করল। এই বুড়ো এটা কি করে করতে পারল? ওর সম্মানের ভয় লাগল না? স্বামীর নিজের মনেই বিড়বিড় করছিল। তার হাত কাঁপছিল। সে মোবাইলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করল। অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এমন মেসেজ স্ক্রিনে ভাসছিল। তার খেলা এখন পুরোপুরি ভয়ঙ্করভাবে শেষ হয়ে গিয়েছিল। আবা সাহেবের সেই সাইলেন্ট রিভেঞ্জ এখন এক বিধ্বংসী ঝড়ে বদলে গিয়েছিল। তিনি স্বামীরের মিথ্যে সাম্রাজ্যকে আক্ষরিক অর্থেই পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। শিকারী এখন নিজেই শিকার হয়ে গিয়েছিল। পুনের এক ঘিঞ্জি এলাকার একটা সস্তা এবং অন্ধকার লজ। টিভিতে মহারাষ্ট্র লাইভের ব্রেকিং নিউজ আর নিজের গ্রেপ্তারি পরোয়ানার কথা শুনে সুমীরের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গিয়েছিল। সে হাঁপাচ্ছিল। আবা সাহেব তাকে চারদিক থেকে এমন ভয়ঙ্কর চক্রব্যূহে আটকেছিলেন যে পালানো ছাড়া আর কোনো পথ অবশিষ্ট ছিল না। সে আলমারি থেকে ব্যাগ বের করে তড়িঘড়ি জামাকাপড় ভরতে লাগল। সানিকা ততক্ষণে ঘুম থেকে জেগে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না। সমীর, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কোথায় চলেছি আমরা? সে ঘুমে জোড়ানো গলায় জিজ্ঞেস করল। আমরা নয়, শুধু আমি। সমীর তার উপর চেঁচিয়ে উঠল। তোর ওই বুড়ো বাপ আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে আমার নামে। আমাকে এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। কথা বলতে বলতেই সে সানিকার পার্স থেকে বাকি থাকা ৫-১০ হাজার টাকা আর গলায় সোনার চেনটা ছিনিয়ে নিয়ে নিজের পকেটে ভরে নিল। সমীর, এটা কি করছিস তুই? আর আমাকে এভাবে ফেলে কোথায় চললি? আমার কাছে তো একটা পয়সাও নেই। সানিকা কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরে বলল। কিন্তু যে মানুষটি আজ পর্যন্ত নিজের স্বার্থের জন্য অনেক মহিলার জীবন ছারখার করেছে, তার মনে সানিকার জন্য কি দয়া হবে? সে সানিকাকে এক ঝটকায় সরিয়ে দিল। সানিকা মেঝেতে আছড়ে পড়ল। তোর যোগ্যতাই ছিল না আমার সাথে থাকার। এমন নির্দয় শব্দ ছুঁড়ে দিয়ে সমীর লজের দরজা বাইরে থেকে টেনে দিল এবং চিরতরে উধাও হয়ে গেল। অবশ্য তার এই পালানো খুব বেশি দিন টিকল না। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সে গুজরাট সীমান্তে পুলিশের জালে ধরা পড়ল এবং তার হাতে হাতকড়া পরানো হল। লজের সেই বন্ধ ঘরে সানিকা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। সে টিভিতে আবা সাহেবের সেই সাক্ষাৎকার দেখল। তার চোখ বড় বড় হয়ে গেল। সমীরের আসল চেহারা, তার কালো কীর্তি, ব্যাংকের লোন এবং সবচেয়ে ভয়ঙ্কর, বাবাকে দেওয়া সেই স্লো পয়জন। এই সমস্ত সত্য এখন তার চোখের সামনে এক জ্বলন্ত বাস্তবের মতো দাঁড়িয়েছিল। যে মানুষের জন্যে সে জন্মদাতা বাবাকে ছেড়েছিল, যাকে না বুঝে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছিল, সেই শয়তানি আজ তাকে একজন ভিখারির মতো রাস্তায় ফেলে চলে গেছে। অনুশোচনার আগুনে সানিকা ভেতর থেকে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে এখন আবা সাহেবের প্রতিটি শব্দের মূল্য বুঝতে পারছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। দুদিন পরের সন্ধ্যা মানগাঁওয়ের ওয়াদায় এক শান্ত এবং বিষণ্ণ ছায়া ঘনিয়ে এসেছিল। হালকা বৃষ্টি পড়ছিল। ওয়াদার সেই মজবুত লোহার গেট তখনও বন্ধ ছিল। হঠাৎ গেটের বাইরে একটা ছায়া এসে দাঁড়াল। ওটা সানিকা ছিল। গায়ের কাপড় ময়লা, চুল এলোমেলো, চোখের জলের দাগে মুখটা ফুলে গেছে এবং পায়ে সাধারণ চটিটাও ছিল না। পুনে থেকে কারো কাছ থেকে ভিক্ষা চেয়ে বাসের টিকিট কেটে সে কোনো মতে এখানে পৌঁছেছিল। সে কাঁপানো হাতে ওয়াদার লোহার গেটের শিকগুলো ধরল এবং ডুকরে কেঁদে উঠে ডাক দিল, আবা, ও আবা। তার কণ্ঠস্বর এতটাই করুণ ছিল যে পাথরেরও প্রাণ কাঁদত। আবা, আমাকে মাফ করে দিন। আবা, আমাকে ভেতরে নিন। আবা সাহেব আবাসা থেকে বাইরে বেরিয়ে এলেন। তার পরনে ছিল সেই চিরচেনা সাদা পাঞ্জাবি। মুখে এক অসীম নিস্তব্ধতা। তিনি হেঁটে গেটের কাছে এলেন, কিন্তু গেটে হাত দিলেন না। তিনি লোহার শিকের ওপাশেই দাঁড়িয়ে রইলেন। বাবাকে দেখামাত্র সানিকা গেটের বাইরেই হাঁটু গেড়ে বসে পড়ল
এবং ফুপিয়ে কাঁদতে লাগল। আবা, আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ওই শয়তান আমাকে রাস্তায় ফেলে দিয়েছে। আমার চোখ এখন খুলেছে আবা। ও সত্যিই একটা রাক্ষস। আপনি যা বলছিলেন সেটাই ঠিক ছিল। আমাকে মাফ করে দিন আবা। আমাকে ভেতরে নিন। আমার এই পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। সানিকা শিকের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে বাবার পা স্পর্শ করার করুণ চেষ্টা করছিল। আবা সাহেব কয়েক মুহূর্ত শান্ত রইলেন। তার চোখে একজন বাবা হিসেবে মেয়ের এই অবস্থা দেখে নিশ্চয়ই যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তার ভেতরের সেই আদর্শবাদী মানুষটি আজ বাবার ওপর জয়ী হয়েছিল। তিনি সানিকাকে নিচু হয়ে উঠতে বললেন, কিন্তু গেট খুললেন না। সানু। আবা সাহেবের কণ্ঠস্বর অত্যন্ত শান্ত, স্থির, অথচ দৃঢ় ছিল। আমি তোকে মাফ করে দিয়েছি মা। একজন বাবার হৃদয়ে মেয়ের প্রতি কোনোদিন রাগ থাকতে পারে না, কিন্তু এই গেট আজ খুলবে না। সানিকা বড় বড় চোখে তার দিকে তাকাল। আবা, আপনি আমাকে ঘরে নেবেন না? আমি কোথায় যাব তবে? যখন তোকে সত্য আর মিথ্যের মধ্যে বেছে নিতে হয়েছিল, তখন তুই মিথ্যেকে বেছে নিয়েছিলি। যখন জন্মদাতা বাবাকে বিষ খাওয়ানো হচ্ছিল, তখন তুই সেই শয়তানের পক্ষ নিয়েছিলি। সানিকা, অপরাধীকে চোখ বন্ধ করে সঙ্গ দেওয়াও একটা বড় অপরাধ। আর প্রকৃতির একটা নিয়ম আছে, প্রতিটি ভুল সিদ্ধান্তের, প্রতিটি অন্ধ ভক্তির মূল্য আজ তোকে দিতেই হবে। আবা সাহেবের শব্দগুলো কোনো দর্শনের মতো শোনাচ্ছিল, কিন্তু তাতে বাস্তবের কঠিন বোধ ছিল। আবা, আমি বাইরে মরে যাব। সানিকা কাঁদতে কাঁদতে বলল। মরবি না। আবা সাহেবের কণ্ঠস্বর এখন একটু শক্ত হল। আমার রক্ত আছে তোর শরীরে। যদি আজ আমি এই গেট খুলে তোকে ঘরে নিই, তবে তুই সারা জীবন কারো না কারো আশ্রয় খুঁজে বেড়াবি। তুই কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবি না। আমি মরে যাওয়া পর্যন্ত তোকে খাওয়াবো না, কারণ আমার অবর্তমানে কি হবে? আবার হয়তো অন্য কোনো সামিল আসবে আর তোকে ব্যবহার করে ফেলে দেবে। না সানিকা, তোকে এখন বাঁচতে শিখতে হবে। সানিকা স্তব্ধ হয়ে বাবার কথাগুলো শুনছিল। চোখ মোচ। আবা সাহেব বললেন, এখান থেকে যা, শহরে যা, কোনো একটা চাকরি খোঁজ, নিজের ঘামের উপার্জনে খাবার জোগাড় কর এবং নতুন করে জীবন শুরু কর। যখন নিজের পায়ে কাঁটা ফুটবে, তখনই তুই রাস্তায় চলার আসল শিক্ষা পাবি। ততক্ষণ পর্যন্ত এই ওয়াদার দরজা তোর জন্য চিরতরে বন্ধ থাকবে। যা সানিকা, এখন একজন শক্ত মেয়ে হয়ে দেখাও। আবা সাহেবের দেওয়াই বার্তা শুধু তার মেয়ের জন্য ছিল না, বরং সমাজের প্রতিটি অন্ধবিশ্বাসী এবং আবেগপ্রবণ মানুষের জন্য একটা কড়া শিক্ষা ছিল। ভুল মানুষকে শুধু সম্পর্কের খাতিরে প্রশ্রয় দেওয়া ভালোবাসার নয়, বরং বিনাশের পথ। সানিকা এখন বাবার সিদ্ধান্ত বুঝতে পেরেছিল। সেই সিদ্ধান্ত কঠোর ছিল, কিন্তু সঠিক ছিল। যদি বাবা আজ তাকে ঘরে নিতেন, তবে সে কোনোদিন শোধরাত না। সে নিজের চোখের জল মুছল। গেটের বাইরে থেকেই সে আবা সাহেবের উদ্দেশ্যে মাথা নত করে প্রণাম জানাল। আমি আপনাকে গর্বিত করে দেখাবো আবা। সানিকা শুধু এটুকুই বলল এবং পিছন ফিরে হাঁটতে শুরু করল। বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটায় সে একাই নিজের নতুন এবং সংগ্রামের পথে এগিয়ে চলল। আবা সাহেব তাকে চোখের আড়াল হওয়া পর্যন্ত দেখতে থাকলেন। তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তিনি তা তক্ষুনি মুছে ফেললেন। তিনি ঘুরলেন। ওয়াদায় এখন আবার সেই পুরনো নিশ্চিন্ত নিস্তব্ধতা ছেয়ে গেল। জীবনের এই অপরাহ্নে তিনি পাশে রাখা জলের ঝাড়িটা হাতে নিলেন এবং আঙিনার তুলসী বৃন্দাবনের দিকে এগিয়ে গেলেন। তুলসীর পাতায় জল ঢালার সময় তার মুখে এখন এক অসীম তৃপ্তি আর শান্তি ছিল। তিনি তার ওয়াদা, তার সম্পত্তি এবং সবচেয়ে বড় কথা, নিজের আত্মসম্মান অত্যন্ত দৃঢ়ভাবে রক্ষা করেছিলেন। জীবনের এই সায়ান্নে এখন তার আর কোনো ভয় ছিল না। একজন অবসরপ্রাপ্ত যোদ্ধা নিজের আদর্শ এবং অস্তিত্বের যুদ্ধে অত্যন্ত সম্মানের সাথে জয়ী হয়েছিলেন। বন্ধুরা, আবা সাহেবের নেওয়া সিদ্ধান্ত আপনাদের হয়তো কঠোর মনে হতে পারে, কিন্তু কখনো কখনো নিজের সন্তানদের আসল পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং তাদের সঠিক পথে আনার জন্য বাবাকে এমন কঠোর হতেই হয়। ভুল মানুষকে অন্ধভাবে সঙ্গী দেওয়া কতটা দামি হতে পারে তা সানিকা অনেক দেরিতে বুঝতে পেরেছে। আপনাদের আবা সাহেবের এই সাইলেন্ট রিভেঞ্জ কেমন লাগল?
তিনি সানিকাকে ঘরে না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা কি সঠিক ছিল নাকি ভুল? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি গ্রুপে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এমন কোনো রোমাঞ্চকর এবং চোখ খুলে দেওয়ার মতো সত্য কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।